যদিও নান হুয়ারেন একজন প্রতিভাবান ছিলেন না, তিনি দক্ষতাহীন ছিলেন না। অন্যথায় তিনি অন্য সমস্ত শিষ্যদের মধ্যে হোলের মাস্টার হতেন না। তিনি এর আগে অদৃশ্য ডুয়াল ব্লেড ম্যানুয়ালটি পড়েছিলেন। তার চোখে এটি ছিল শুধুমাত্র একটি সাধারণ মার্শাল কৌশল, কিন্তু লিকের হাতে এটি একটি ভয়ঙ্কর আক্রমণাত্মক শক্তি ছিল। সে মনোযোগ দিয়ে লিকের দিকে তাকালো। একজন বুদ্ধিমান ব্যক্তি হিসাবে তিনি এক নজরে একজন ব্যক্তির কাছ থেকে বৈশিষ্ট্য এবং আবেগ বুঝতে সক্ষম ছিলেন। তবে তার সামনে ১৩ বছর বয়সী লিকিয়েকে তিনি দেখতে পাননি। ১৩ বছর বয়স যখন যুবকরা একটি সম্প্রদায়ে যোগদান করেছিল। এটি এখনও একটি বয়স ছিল যেখানে তারা মানসিকভাবে উত্তেজক হবে। যাই হোক, লিকের একটি শান্ত আভা ছিল যা সমুদ্রের মতো গভীর ছিল। শব্দ দিয়ে বর্ণনা করা কঠিন ছিল। তার নশ্বর দেহ, মরণশীল জীবন চাকা এবং মরণশীল ভাগ্য প্রাসাদ পরবিন্দের এবং নান হুয়ারেন তাকে সন্দেহ করে। বাস্তবে নান হুয়ারেন ভেবেছিলেন যে লিকিয়ে তাদের প্রথম যোগাযোগের সময় একটি মানসিক অসুস্থতা ছিল, এমন একটি মানসিক রোগ যা একজনকে সমস্ত পরিস্থিতিতে অহংকারী এবং উদ্বেগহীন করে তোলে। যাই হোক, এই গত কয়েকদিন পরে তিনি বুঝতে শুরু করেছিলেন যে অহংকার এবং শান্ততা স্বাভাবিকভাবেই লিকিয়েকে ছিলেন তার একটি অংশ। এটি একটি বড় বিপর্যয়। অভিভাবক মো আতঙ্কিত হয়েছিলেন যেহেতু তিনি কোনো সমাধান ছাড়াই ছিলেন। বিচার শেষ। আমাদের নিজেদের সম্প্রদায়ে ফিরে যেতে হবে। এই মুহূর্তে এখানে থাকা সিংহের খাদে বা ড্রাগনের গুহায় আটকে থাকার মতোই ছিল। তার মনে এই মুহূর্তে একমাত্র চিন্তা ছিল পালিয়ে যাওয়া। এটি সামান্য বিষয়। আমরা কেন পালাতে হবে? অপরাধী হিসাবে লিকি অলসভাবে তার চেয়ারে বসেছিলেন। তিনি ধীরে ধীরে বললেন, আমার কাছে ৯টি সেন্ট ডেমন গেটের চেয়ে নিরাপদ আর কোনো জায়গা নেই। অভিভাবক মো রাগ করে তাকে কয়েকবার থাপ্পড় মারতে চেয়েছিলেন, তবে তার মনে পড়ল যে একটি বিপর্যয় এসে গেছে এবং আপনি কি জানেন? সাধারণত সংরক্ষিত এবং শান্ত ছিল যেমন প্রোটেক্টর মো সাহায্য করতে পারেনি কিন্তু লিকিয়েকে তিরস্কার করতে পারে। আপনি কি মনে করেন যে আপনি ইউয়ানবুয়ানকে হত্যা করার জন্য ভাগ্যবান হওয়ার পরে আপনি ৯ সেন্ট ডেমন গেটের শক্তি জানেন না? দানব রাজার কথা না বললেই নয়। আমাদের ৬ জন প্রবীণকে মোকাবেলা করার জন্য একজন প্রবীণই যথেষ্ট আমাদের ধ্বংস করা একটি পিঁপড়াকে হত্যা করার মতো। কথাগুলো ছিল নম্র কিন্তু বাস্তবে, যদি ৬ জন প্রবীণকে খেতাব দেওয়া হয়, তবে তাদের নাম হবে ৯ সেন্ট ডেমন গেটের রক্ষকদের সমতুল্য খুব কম। এবং দানব রাজা এমন একজন যিনি গত ৩০,০০০ বছরে অগণিত অলৌকিক ঘটনা এবং কিংবদন্তি সৃষ্টি করেছিলেন। আমার প্রিয় অভিভাবক মো, চিন্তা করবেন না। পদ্ধতি, যদি এটি অন্য কোথাও হতো, তবে আমরা এখানে ৯টি সেন্ট ডেমন গেটে আছি, যারা রয়্যাল নোবলসকে হত্যা করবে। তুমি, এই ছোট্ট শিশুটি বলেছিল যে নামকরা হিরো এবং রয়্যাল নোবেলরা শীর্ষে পৌঁছাতে পারেনি যখন তাদের বড়রা শুধুমাত্র নামধারী হিরো ছিল। নান হুয়ারেনের অভিব্যক্তি তাৎক্ষণিকভাবে চেক করতে বেরিয়ে গেল এবং ভয়ে চিৎকার করে ভিতরে ফিরে গেল। ভালো না। একটি ভিড় বিল্ডিংয়ে প্রবেশ করল, যার নেতৃত্বে ফুয়ের অভিব্যক্তি খুব কুৎসিত ছিল। অভিভাবক মো জানতেন যে কেউ সূর্য থেকে আড়াল হতে পারে না এবং তাকে অভ্যর্থনা জানাতে গেল। ভাই ফু, এটা সামান্য ভুল বোঝাবুঝি। ভুল বোঝাবুঝি? তাহলে আপনি আমাদের জুনিয়রকে ব্যাখ্যা করতে পারেন? জুহুই বিভাগীয় নেতা ফু তার পাশে এসে দাঁড়ালেন। এই যুবকটি একটি রক্তাক্ত আভায় পরিবেষ্টিত ছিল এবং তার মাথার উপরে একটি স্বচ্ছ সোনার আলো ছিল। তিনি যখন যুবকটিকে দেখেছিলেন, তখন তার সামনে থাকা লোকটি সম্ভবত স্বর্গে পৌঁছাতে ৫০ বছর লেগেছিল। ম্যান্ডেট বিভাগীয় নেতা ফু ঠান্ডাভাবে বলেছেন, এটি সু হুই, রক্ষক হওয়ার সর্বশেষ শিষ্য ছিল, কিন্তু সে এখন ক্ষতিপূরণ চায়। সুহুই সামনের দিকে এগিয়ে গেল। তার চোখে যেন একটা অত্যাচারী আভা ছিল, যেন সে অন্যদের গ্রাস করতে চায়। ইউয়ানবুয়ানের চেয়ে অনেক বেশি শক্তিশালী। যদিও তাকে এই সম্প্রদায়ের মধ্যে সুপ্রতিষ্ঠিত বলে মনে করা হয়েছিল, তাই তাকে হত্যার শাস্তি দিতে হবে। রক্ত দিয়ে দেওয়া আর কিছু বলার নেই। জুহুই একটি প্রাণীর মতো লিকের দিকে তাকিয়েছিল যে তার শিকারকে অনেক টুকরো টুকরো করে ফেলতে চেয়েছিল। জুনিয়র জু, এটি একটি ভুল বোঝাবুঝি যা তাকে হত্যা করতে চায় না। এটি একটি দুর্ঘটনা ছিল। জুহুই গম্ভীরভাবে প্রতিক্রিয়া জানায়, এখনই অপরাধীকে হস্তান্তর করার জন্য কোন জায়গা নেই। অন্যথায়, আপনি যদি সাবধান না হন তবে এটি আপনার জন্য শেষ হতে পারে। সম্প্রদায় আশ্চর্যের কিছু নেই। লিকিয়ে ধীরে ধীরে তার চেয়ার থেকে উঠে পড়ল এবং সুহুইয়ের দিকে দৃষ্টিপাত করার সময় করুণার সাথে এগিয়ে গেল। এটা আশ্চর্যের কিছু নয় যে কেন ৯ সেন্ট ডেমন গেটের পরিবেশ এত ভয়াবহ ছিল।
এটি আপনার মতো বোকাদের কারণে। ন্যান হোয়ারেন এবং প্রোটেক্টর মো দুজনেই বিস্মিত হয়ে গেল। ন্যান হোয়ারেন ভিতরে ভিতরে চিৎকার করে উঠল, হে ঈশ্বর, আমার মহান পূর্বপুরুষ, এক বা দুটি কম বাক্য বললে এখন তোমায় মেরে ফেলবে না, তাই না? তার মুখে তুমি তাকে বোকা বলা আগুনে তেল ঢালার সমান। একাকার এই শব্দগুলি আপনাকে হাজার বার হত্যার যজ্ঞ করে তোলে। জুহুই ক্রোধে ভরা হওয়ায় তার হত্যার অভিপ্রায় ফুটে ওঠে। তিনি লিকির দিকে অগ্রসর হন। রক্ষক হস্তক্ষেপ, তিনি জুহুইয়ের হাত ধরেছিলেন যাতে তাকে তাণ্ডব চালানো থেকে বিরত রাখা হয়। রক্ষক মো, আর ভুল করবেন না, বিভাগীয় নেতা ফু তার শক্তি প্রবাহিত করেছেন। তার শরীরে সোনালি আলো বের হতে লাগল। তিনি যখন এক ধাপ এগিয়ে গেলেন, তখন তার আভা একা অভিভাবকময়ের শ্বাস নেওয়া কঠিন করে তুলেছিল। বিভাগীয় নেতা ফু, আপনি কি নাইন সেন্ট ডেমন গেটে আপনার অতিথিদের সাথে এইরকম আচরণ করেন? অভিভাবক মোতার এবং ফু এর মধ্যে শক্তির পার্থক্য দেখে অবাক হয়েছিলেন। ফু ছিলেন একজন নামধারী নায়ক। যদি একজন প্রবীণ তার সাথে লড়াই করার জন্য এখানে না থাকে, এখানে কেউ তাকে আটকাতে পারে না। বিভাগীয় নেতা ফু কোনো আবেগ দেখাননি, কারণ তিনি ঘোষণা করেছিলেন, আপনি যদি অপরাধীকে হস্তান্তর করেন তবে আপনি এখনও আমাদের সম্প্রদায়ের একজন সম্মানিত অতিথি হিসাবে বিবেচিত হবেন। যাই হোক, আপনি যদি মনে করেন যে আপনার সম্প্রদায়ের আমাদের শত্রু হওয়ার শক্তি আছে এবং অপরাধীকে আশ্রয় দেওয়া অব্যাহত রয়েছে, তবে কেবল আপনার জীবনই বাজেয়াপ্ত হবে না, আপনার সমগ্র সম্প্রদায়ের মৃত্যু হবে। মৃত্যু? লিকে, যিনি অভিভাবক মো দ্বারা সুরক্ষিত ছিলেন, হালকাভাবে হেসে বললেন, 9টি সেন্ট ডেমন গেট খুব অহংকারী হয়ে উঠেছে। যদি একটি সম্প্রদায়ের মৃত্যুর বিপদ ছিল, তবে এটি আপনার হবে। lijiu.net/donate/hwcd_J5 আমাদের দলকে আরও অধ্যায় অনুবাদ করতে সহায়তা করার জন্য। সম্রাটের আধিপত্য C12, অহংকার 2। লিকিয়ার বিভাগীয় নেতা ফু এবং জুহুইয়ের দিকে তাকাতে চান না, তাই তিনি বাইরে চলে যান। মনে হচ্ছিল সে যেন খালি রাস্তায় হাঁটছে। ঘরের বাইরে থেকে তিনি শান্তভাবে ঘোষণা করলেন, আমি চিন্তা করি না যে 9 সেন্ট ডেমন গেটের বর্তমান মাস্টারকে। ডেমন কিং বা ভার্চুয়াস প্যারাগন, যাই হোক না কেন, আপনি সাধারণ সৌজন্যে অনুসরণ করতে চান, জরিমানা যদি না হয়, তাহলে না, আমি আনন্দের সাথে চিকিৎসার প্রতিদান দেব। আজ আমি 9 সেন্ট ডেমন গেটের সবাইকে হত্যা করব। আমি তোমাদের সবাইকে বুড়ো মুরগির মাথার সাথে দেখা করতে পাঠাবো। ভালো, ভালো, কত সাহস! আমি তোমার লিগামেন্ট টেনে বের করব, তারপর তোমার চামড়া ছিঁড়ে ফেলব। তারপর আমরা দেখব আপনি কিভাবে আমাদের সম্প্রদায়কে ধ্বংস করতে যাচ্ছেন। জুহুই শব্দের জন্য ক্ষতিগ্রস্ত ছিলেন। এটি ছিল সবচেয়ে কমেডি ঘটনা যা তিনি দেখেছিলেন। এই প্রথম তিনি এমন অহংকারী এবং অজ্ঞ ব্যক্তিকে দেখেছিলেন। এই মুহূর্তে অভিভাবক মো এবং নান হুয়ারেন লুকানোর জন্য একটি গর্ত খনন করতে চেয়েছিলেন। একজন নশ্বর ঘোষণা করছেন যে 9টি সেন্ট ডেমন গেট ধ্বংস করার জন্য। এটি এমন একটি সম্প্রদায় যা সম্পূর্ণরূপে গ্র্যান্ড মিডল টেরিটরি বিবেচনা করার সময় অত্যন্ত শক্তিশালী ছিল। একটি সম্প্রদায় হিসাবে যারা একটি সমগ্র জাতির উপর শাসন করেছিল, কে আসলে তাদের গণহত্যা করতে পারে? লি কি সু হুইকে উপেক্ষা করে এবং অসহায়ভাবে বাইরে হাঁটতে থাকে। জারুস, মরে যাও! জুহুই বাতাসে উড়ে গেল এবং তার তরবারির শক্তি লিকিয়ের দিকে পাঠিয়ে দিল। নিচে দাঁড়ান! পুরো সম্প্রদায় জুড়ে বজ্রপাতের মতো একটি আওয়াজ বেজে উঠল। এতে যে কর্তৃত্ব রয়েছে তা কেউ প্রতিহত করতে পারেনি। এটি এমন একটি শক্তি যা সরাসরি আত্মার কাছে গিয়েছিল। এই কণ্ঠস্বরের কারণে এমনকি জুহুই এবং বিভাগীয় নেতা ফু সাহায্য করতে পারেনি, কিন্তু তাদের অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে যাওয়ায় কাঁপুনি। প্রথম প্রবীণ বিভাগীয় নেতা ফু এই ভয়েসটি চিনতে পেরেছিলেন এবং ভয় কাঁপছিলেন। তিনি নিজেকে বিশ্বাস করতে পারছিলেন না যে এইরকম একটি ছোট বিষয় প্রথম প্রবীণের দৃষ্টি আকর্ষণ করেছিল। কণ্ঠস্বর আকাশ জুড়ে গর্জন করতে থাকে। এটি একটি ন্যায্য প্রতিযোগিতা ছিল। যখন হত্যা করা হয়, তখন কেউ কেবল নিজেকে ততটা দক্ষ না হওয়ার জন্য দোষ দিতে পারে। কিংবদন্তি বলে যে প্রথম অগ্রজ একজন আলোকিত সত্তা ছিলেন। এটি এমন একটি চরিত্র ছিল যার শক্তি শুধুমাত্র দানব রাজার নিচে ছিল। আজ তার উপস্থিতি সকলকে ভাবিয়েছে যে চোখের সাথে দেখা করার চেয়ে মর্তের কাছে আরও কিছু ছিল। 9 সেন্ট ডেমন গেট এবং ক্লিনজিং ধূপ প্রাচীন সম্প্রদায়ের মধ্যে আমাদের বিবাহের জোট আমাদের সম্প্রদায়ের ঐতিহ্য। প্রথম প্রবীণ ডু ইউয়ানগুয়ানের মৃত্যুকে উপেক্ষা করে, তার বজ্রকণ্ঠে আবার আঘাত হানতে দিন, তবে
বিয়ে কোনো ছোট বিষয় নয়। যদি ক্লিনজিং ধূপ প্রাচীন সম্প্রদায় আমাদের প্রধান বংশধরকে বিয়ে করতে চায় তবে তাকে প্রমাণ করতে হবে যে তিনি যোগ্য। প্রথম প্রবীণের কথা শোনার পর লিকিয়ে তার প্রশান্তি ফিরে পেলেন এবং বললেন, অবশেষে 9 সেন্ট ডেমন গেটের এখনও কেউ আছে যে দায়িত্ব নেবে। আপনি যদি ঐতিহ্য অনুসরণ করতে চান তাহলে আমিও তাই করব। আপনি আমাকে পরীক্ষা করতে চান, তাই হোক, মেনে নিলাম। একটি দিন বাছাই দিনের সাথে দেখা করার মতো ভালো নয়। আমরা এখনই পরীক্ষা পরিচালনা করব। তোমার বংশধরকে বিয়ে করা আমার পছন্দ। কেউ যদি আমাকে অসম্মান করার সাহস করে আমি তাদের শিক্ষা দেব। এক আরেকটি প্রবাদ বলছে যে অপেক্ষা করার কোন কারণ নেই। তিনি তার কথা শেষ করার পর লিকিয়ে ঠিক বাইরে চলে গেলেন। এটা আজ হবে, এই বাক্যে আকাশ তার নির্মল অবস্থায় ফিরে এল। প্রথম প্রবীণের আদেশকে কেউ অসম্মান করার সাহস না হওয়ায় সবাই ছড়িয়ে পড়তে শুরু করে। যাই হোক, এখানে ঐকমত্য ছিল যে লিকিয়ে জানতেন না যে আকাশ উঁচু এবং পৃথিবী প্রশস্ত। তার উদ্ধত্তের সীমা নেই বলে মনে হলো। অভিভাবক মো আর তার ভাবমূর্তিকে পাত্তা দেননি। তিনি লিকিয়েকে ধরে ঘরে নিয়ে গেলেন। তুমি বোকা, তুমি যদি মরতে চাও তাহলে অনুগ্রহ করে আমাদের সম্প্রদায়কে তোমার সাথে নামিয়ে দিও না। রক্ষক মো, তোমাকে কি এত ভয় পেতে হবে? লিকে রুমে ফিরিয়ে নিয়ে যেতে নারাজ। অভিভাবক মোয়ের হাত দূরে ঠেলে দিল। তুমি 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 অভিভাবক মো নিজেকে আর সাহায্য করতে পারল না এবং হাইপারভেন্টিলেট করা শুরু করল। ন্যানহুয়ারেন দুর্ব্যবহার করা বধূর মতো কাঁদলেন। সিনিয়র, আপনি কি জানেন 9 সেন্ট ডেমন গেট এখন কতটা শক্তিশালী? তাদের প্রবীণ এবং দানব রাজার কথায় ছেড়ে দিন, তাদের সমস্ত রক্ষকদের রাজকীয় সম্ভ্রান্ত হওয়ার যোগ্যতা রয়েছে। রাক্ষস রাজা লুনরি তার ঘুমের একক তরঙ্গ দিয়ে আমাদের সম্প্রদায়ের বিপর্যয় ডেকে আনতে পারে। যখন তাদের প্রথম প্রবীণ দ্বন্দ্বকে নিরস্ত্র করছিলেন তখন আপনার সমস্যাটি বাতিল করার সুযোগ নেওয়া উচিত ছিল। লিকে ঠান্ডাভাবে উত্তর দিলেন, এটা কি তাই? এখন অনেক দেরি হয়ে গেছে। এছাড়াও আমি আমার মুঠি ধরে কথা বলতে পছন্দ করি। অবশ্যই, লিকি তার গোপনীয়তা প্রকাশ করতে পারেনি। যদি 9 সেন্ট ডেমন গেট সমস্যা সৃষ্টি করতে চায় তবে সে এই সুযোগটি ব্যবহার করে সম্প্রদায়ের অখণ্ডতা পরীক্ষা করবে। যদিও তিনি 9 সেন্ট ভার্চুয়াস প্যারাগনকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি সেই বছর তার বংশধরদের যত্ন নেবেন যদি তারা তাদের সঠিক স্থানটি না জানে, লিকিয়ে তাদের দুর্নীতি থেকে মুক্তি দিতে খুশি হবেন। এটি তাকে 9টি সেন্ট ডেমন গেটের ধন গ্রহণকে ন্যায্যতা দেবে। নান হোয়ারেন হাল ছেড়ে দিয়েছেন, আর কথা বলতে বা লিকিয়ের দিকে তাকাতে চান না। তার মনে হলো তিনি একটি সারের জন্য সঙ্গীত পরিচালনা করছেন। এটা ছিল তার শক্তির অপচয়। 2 মূলত, একটি স্বর গান শুনতে বা প্রশংসা করতে পারে না, ঠিক যেমন একজন বোবা ব্যক্তিকে যুক্তি দিয়ে আপিল করা যায় না। অভিভাবক মো অবশেষে তার কণ্ঠস্বর ফিরে পেলেন, কিন্তু তিনি কেবল অবজ্ঞার সাথে বলতে পারলেন, আপনি আরও ভালোভাবে নিয়মগুলি অনুসরণ করুন এবং বিচারে অংশ নিন। আপনি যদি সমস্যা সৃষ্টি করতে থাকেন তবে আপনাকে সম্প্রদায় ফিরে যাওয়ার বিষয়ে চিন্তা করতে হবে না। তখন তোমাকে কেউ বাঁচাতে পারবে না। তারা চিহ্ন বিচারটি একটি প্রাচীন প্যাভিলিয়নে অনুষ্ঠিত হচ্ছিল যেখানে দুজন রক্ষক মধ্যস্থতাকারী হিসাবে কাজ করেছিলেন। তাদের মধ্যে একজন ছিলেন প্রোটেক্টর হুয়া জুহুইয়ের মাস্টার এবং অন্যজন ছিলেন গ্র্যান্ড প্রোটেক্টর ইউ হে, 9 সেন্ট ডেমন গেটের সবচেয়ে শক্তিশালী রক্ষক। রক্ষক হুয়ার দেহকে ঘিরে দৃশ্যমান আওরা, যেন তার শরীর সোনালী ধাতু দিয়ে তৈরি। গ্র্যান্ড রক্ষকের জন্য তার আভা ছিল অনেক বেশি ভয়ঙ্কর। তার রাজকীয় নোবেল শক্তি সোনালী রঙের পরিবর্তে একটি স্বচ্ছ রঙে ছড়িয়ে পড়ে। অনেক শিষ্য প্যাভিলিয়নটিকে ঘিরে রেখেছিলেন কারণ চাষ করা অনেক সময় একাকী এবং জাগতিক হতে পারে। তারা সকলেই একটি বিনোদনমূলক দৃশ্য দেখার সুযোগের জন্য আগ্রহী ছিল। এখানে এত লোক ছিল যে একটি মাছিও পার হতে পারত না। যে দলটি এই বিয়ের বিরোধিতা করেছিল তারা প্রধানত পুরুষ শিষ্যদের নিয়ে গঠিত। তারা সবাই আশা করেছিল লিকিয়ে তার বিচারে ব্যর্থ হবে কারণ তারা বিশ্বাস করেছিল যে তাদের দেবীর স্বামী হওয়ার যোগ্যতা তার নেই। রিপোর্ট অধ্যায় মন্তব্য যোগাযোগ টস সাইটম্যাপ দান করুন। তিনি যে দুদিন এখানে ছিলেন তার শিষ্যরাও তার মনোভাব পছন্দ করেননি। অবশ্যই, এটি বোধগম্য ছিল যেহেতু তিনি 9টি সেন্ট ডেমন গেট ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। তাদের চোখে আগুন এবং ঘৃণা লিকিয়েকে 100 বার মেরে ফেলতে পারে। তারা নিজেদের মধ্যে কথোপকথন শুরু করে, আসুন আমরা তাকে হত্যা করি, সেই সাথে ধূপ পরিষ্কার করার প্রাচীন সম্প্রদায়। না,
আমাদের তার হাত ও পা কেটে ফেলতে হবে, তারপর তার মাথাটি মোমবাতি ধারক হিসাবে ব্যবহার করতে হবে। একটি মোমবাতি ধারক, এটা খুবই মানবিক। এই পিঁপড়া আমাদের রাজকন্যাকে বিয়ে করতে চায়। আমাদের তাকে হকক্লিফের উপরে বন্দি করতে হবে। বাজপাখিরা তাকে 100 বছর ধরে খোঁচা মারুক, যখন আমরা তাকে ওষুধের কৌশল দিয়ে বাঁচিয়ে রাখি। কথোপকথন দ্রুত পরিণত হয়েছে। জনতা লিকির প্রতি তাদের ক্ষোভ ও ঘৃণার সাথে নিজেকে উজ্জীবিত করেছিল। অভিভাবক মো এবং নান হুয়ারেন দুজনেই ভয়ে কাঁপছিলেন, তাদের দাঁত কিলবিল করা থামাতে পারেনি। চারপাশ থেকে নিজেকে সরিয়ে নিলেন লিকিয়ে। তিনি শান্তভাবে একটি অহংকারী স্বভাব নিয়ে মণ্ডপের চারপাশে হাঁটলেন। যে কেউ জীবন্ত তাদের খেতে চান যে এত মানুষ দ্বারা পরিবেষ্টিত থেকে অজ্ঞান হবে। হুম। এই মুহূর্তে গ্র্যান্ড প্রোটেক্টর সে কাশি দিল। এই আপাতদৃষ্টিতে শান্ত কাশি ভিড়কে ছাপিয়ে গেল। চারপাশ যতই জোরে জোরে হোক না কেন, সবাই তা শুনে সঙ্গে সঙ্গে কথা বলা বন্ধ করে দিল। রাজকীয় নোবেলের আভা আবার বাতাসে আধিপত্য বিস্তার করে। এই সময় অভিভাবক হুয়া কথা বলতে শুরু করলেন। যদি আপনি সফলভাবে বিচার সম্পন্ন করতে পারেন, তবে আমাদের দুটি সম্প্রদায় প্রাচীন ঐতিহ্য অনুসারে শ্বশুরবাড়িতে পরিণত হবে। আপনি যদি পাস করতে না পারেন বা পরীক্ষার সময় আপনি মারা যান, তবে এটি লজ্জাজনক যে আপনি যথেষ্ট দক্ষ নন। লিকিয়ে একটা চেয়ারে বসে প্রোটেক্টর হুয়ার দিকে ফিরল। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন এবং হাসলেন। কেউ কেবল বলতে পারে 9 সেন্ট ডেমন গেটটি আগের মতো বিখ্যাত নয়। সেই যুগে কেন 9 সেন্ট ভার্চুয়াস প্যারাগন সেই প্রতিশ্রুতি দিয়েছিলেন? দুই সম্প্রদায় কেন শ্বশুর মিত্রে পরিণত হল? সেই সময়ে ক্লিনজিং গ্রুপ প্রাচীন সম্প্রদায় স্বর্গ দ্বারা উপাসনা করত এবং 9টি বিশ্ব শাসন করত। সহজ কথায়, 9 সেন্ট ডেমন গেট শুধুমাত্র ক্লিনজিং গ্রুপ প্রাচীন সম্প্রদায়ের সুরক্ষা চেয়েছিল, যাতে বেড়ে ওঠার জন্য একটি সমর্থন থাকে। লিকি অতীতের সব গল্প জানতেন না, কারণ তখন তার অবস্থা পুরোপুরি স্থিতিশীল ছিল না। অমর সম্রাট মিংরেন এবং 9 সেন্ট ভার্চুয়াস প্যারাগন উভয়ের মধ্যে বিবাহের প্রস্তাব করেননি, এটি তাদের বংশধরদের দ্বারা প্রস্তাবিত হয়েছিল। লিকি অব্যাহত। এখন যুগ পরিবর্তিত হয়েছে এবং আপনি এটি থেকে উপকৃত হওয়ার পরে প্রতিশ্রুতি ত্যাগ করতে চান। আপনার বর্তমান প্রজন্ম আপনার পূর্বপুরুষদের তুলনায় অতুলনীয়। অভিভাবক হুয়া বাধা দিলেন। হুমফ, আপনি যেমন বলেছেন, যুগের পরিবর্তন হয়েছে। আপনি যদি বলতে চান যে বর্তমান প্রজন্ম অতীতের চেয়ে খারাপ, তবে এই বক্তব্যটি আমাদের নয়, ক্লিনজিং গ্রুপ প্রাচীন সম্প্রদায়ের ক্ষেত্রে প্রযোজ্য। বর্তমানে আমরা দেশ শাসন করছি। সম্রাট বংশ যারা আমাদের শ্বশুর হতে চায় তাদের সংখ্যা 1 বা 2 জনের বেশি। তবু আপনি মনে করেন আপনার মতো কেউ আমাদের রাজকন্যার যোগ্য? গ্র্যান্ড প্রোটেক্টর তিনি বলতে শুরু করলেন। শুধু অতীতকে যেতে দিন। আপনি ঝগড়া করে কিছু পরিবর্তন করতে পারবেন না। আমরা আপনাকে অতীতের প্রতিশ্রুতিকে সম্মান করার একটি সুযোগ দিচ্ছি। আপনি যদি ভয় পান তবে আপনি এখনই চলে যেতে পারেন। আমরা আপনাকে বাধা দেব না বা বিরক্ত করব না এবং সেই বছরের প্রতিশ্রুতি শেষ হবে। যেহেতু আমি ইতিমধ্যেই আছি, আমিও কি ট্রায়ালকে পছন্দ করি। প্রথম পরীক্ষা যুদ্ধমুখী হবে না, তবে দ্বিতীয়টি হবে। তিনি একটি সংক্ষিপ্ত বিরতির পরে চালিয়ে যান। প্রথম পরীক্ষাটি আমাদের একজন শিষ্যের সাথে বিশৃঙ্খল হাট ফরেস্টে যেতে হবে। দ্বিতীয় পরীক্ষাটি আরও সহজ বিজয়ী নির্ধারণের জন্য একটি একক লড়াই হবে। তবে ট্রায়ালে উত্তীর্ণ হওয়ার জন্য আপনাকে কেবল 2টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। লিকিয়ে রক্ষককে কেটে ফেলুন। চালিয়ে যাওয়ার দরকার নেই। 2টো পরীক্ষাই যথেষ্ট। তার চোখ সংকুচিত করে তিনি গ্র্যান্ড প্রোটেক্টর কে আবারও কাশি দিয়েছিলেন। প্রোটেক্টর হুয়াকে ক্রুদ্ধ করে তার আঙুল তুলেছিলেন। এর আগে কখনো এমন পোকা ছিল না যে তার সাথে কথা বলতে সাহস করে। ঠিক আছে, আমাদের পরীক্ষা করা যাক তার আসন থেকে। 2টি পরীক্ষাই ঠিক আছে। আমি আপনার রাজকুমারীর ক্ষমতা দেখতে চাই। জুহুই অবজ্ঞার সাথে হেসেছিলেন। সিনিয়র লি, ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করার যোগ্যতা আপনার নেই। তুমি যার বিরুদ্ধে যাবে আমিই হব। তিনি সম্মতিতে মাথা নাড়লেন। আমি শুনেছি যে আপনি সম্প্রতি ক্লিনজিং গ্রুপ প্রাচীন সম্প্রদায়ে যোগ দিয়েছেন। আমরা আপনাকে ঠকাব না। রাজকুমারী ব্যক্তিগতভাবে পরীক্ষা প্রদান করলে আপনার কোন সুযোগ থাকবে না। এখানে যখন অভ্যন্তরীণ প্রতিভা এবং সম্ভাবনার কথা আসে, তখন রাজকুমারী 1 নম্বরে। যখন যুদ্ধের ক্ষমতার কথা আসে, জুনিয়র ল্যাংসেরা। যদি তাদের মধ্যে কেউ আপনাকে পরীক্ষা করতে আসে তবে আপনি ব্যর্থ হওয়ার পরে দাবি করবেন যে এটি অন্যায় ছিল।
আমাদের অভ্যন্তরীণ শিষ্যদের মধ্যে জুনিয়র জুহুইয়ের গড় প্রতিভা রয়েছে, তাই ক্লিনজিং ধূপ প্রাচীন সম্প্রদায়ের প্রধান শিষ্যকে পরীক্ষা করার জন্য তাকে ব্যবহার করা আপনার মর্যাদার জন্য খুব বেশি অবমাননাকর হওয়া উচিত নয়। তাদের সেরা শিষ্যদের না পাঠিয়ে নাইন সেন্ট ডেমন গেট লি কেকে আসার আলো দিচ্ছিল। যদি সবচেয়ে শক্তিশালী শিষ্য বা লি শুয়ানিয়ান অংশগ্রহণ করে, তাহলে এমনকি 6 জন প্রবীণদেরও সমস্যা হবে। লিকে জুহুইয়ের দিকে তাকাতে বিরক্ত হননি, তিনি ইউহের দিকে তাকিয়ে আনুষ্ঠানিকভাবে বললেন, যদি এমন হয়, তাহলে অন্তত আপনার নাইন সেন্ট ডেমন গেটে এখনো কিছু আশা আছে। যদিও আপনি মূল প্রতিশ্রুতিতে ফিরে গেছেন, তবুও আপনি মুখ এবং মর্যাদা কিছুটা বাঁচাতে পেরেছেন। ঠিক আছে, যেহেতু আপনি আমাকে একটি বাড়তি ধাপ হাঁটার অনুমতি দিচ্ছেন, তাই আমি আপনাকে এক গজ ছাড়িয়ে দেব যাতে ভবিষ্যতে আপনি বলতে না পারেন যে আমি এই সম্প্রদায়কে ধমক দিয়েছি। ইউয়ের মতো একটি চরিত্র, তিনি জীবনের অফার করার সমস্ত কিছুর অভিজ্ঞতা নিয়ে বহু বছর কাটিয়েছিলেন, কিন্তু যখন তিনি লিকের দিকে তাকালেন, তখনও তাকে অবাক করে দিয়েছিল যে এই অহংকারী এবং বিভ্রান্তিকর কেউ থাকতে পারে। তিনি কি আমাদের শক্তি জানেন না? তিনি কি চাষের মাত্রা শূন্য ধারণা আছে? তিনি একটি ছোট হাসি দিয়ে তার স্থূল আচরণ ভেঙে ফেললেন। বিশৃঙ্খল হাট ফরেস্টে যান, যে সবচেয়ে দূরে হাঁটতে পারে সে জিতবে। শেষ পর্যন্ত পরীক্ষা শুরু হয়েছে দেখে মানুষ বিশৃঙ্খল হাট ফরেস্টের দিকে যেতে লাগলো। 1 বিভক্ত সেকেন্ডে জঙ্গল তাৎক্ষণিকভাবে ঘিরে ফেলা হয়েছিল। হুম, বিশৃঙ্খল হৃদয় বনে প্রবেশ করছেন, সেই আবর্জনা কি আশা করতে পারে? বনের উপকণ্ঠে আবার শুরু হলো ছটফটে কথাবার্তা। অন্য একজন শিষ্য অন্য একটি ভাবনা প্রকাশ করেছিলেন। গত পরীক্ষায় সিনিয়র জু বনের 5 স্তরে পৌঁছেছিলেন। এখন যেহেতু সে হেভেন্স ম্যান্ডেটে পৌঁছেছে এবং ওয়ারিয়র ক্যানোপি পর্যায়ে চাষ করার প্রস্তুতি শুরু করেছে, তার চাষাবাদ এবং ইচ্ছাশক্তি আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী। আমি ভবিষ্যদ্বাণী করছি যে সে 7ম স্তরে উঠতে পারে। তারা চিহ্ন চাষিদের জন্য পর্যায়গুলি নিম্নরূপ: প্রাসাদ ফাউন্ডেশন, প্রাসাদ সম্প্রসারণ, শারীরিক সংগ্রহ, অস্থায়ী প্রাসাদ, অভ্যন্তরীণ দীর্ঘায়ু, স্বর্গের আদেশ, যোদ্ধা ক্যানোপি, বিশুদ্ধ পুনর্জন্ম, স্বর্গের আদিম এবং আত্মায় সৃষ্টি। একবার কেউ অপরাজেয় পর্যায়ে পৌঁছে এবং স্বর্গের ইচ্ছা প্রাপ্ত হলে, একজনকে অমর সম্রাট বলে ডাকা হবে। এই পৃথিবীতে কোন অমর ছিল না, তাই কেউ জিজ্ঞাসা করতে পারে, কেন অমরদের জন্য একজন সম্রাট ছিল? কেন এই শিরোনাম বিদ্যমান? এটি একটি কথার কারণে হয়েছিল, আমার ভাগ্য আমার একার, এটি সিদ্ধান্ত নেওয়া স্বর্গের উপরে নয়। স্বর্গের ইচ্ছা একটি শিকল হিসাবে কাজ করে এবং সমস্ত জীবন্ত প্রাণীকে বেষ্টন করে এবং ফাঁদে ফেলে। একবার একজন চাষি চূড়ায় পৌঁছে গেলে, তাদের লক্ষ্য হল স্বর্গের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করা যাতে তারা অবশেষে এই কারাগার থেকে মুক্তি পায়। এই কারণেই স্বর্গের ইচ্ছা প্রাপ্ত হলে একজনকে অমর সম্রাট বলা হবে। যাই হোক, সত্যিকার অমরত্ব সম্ভব ছিল কিনা তা সত্যিই কেউ জানে না। এটি আজ পর্যন্ত একটি রহস্য রয়ে গেছে। প্রতিটি প্রজন্মের শুধুমাত্র একটি স্বর্গের ইচ্ছা আছে, তাই প্রতিটি প্রজন্মের শুধুমাত্র একজন অমর সম্রাট থাকতে পারে। তারা চিহ্ন বিশৃঙ্খল হাট ফরেস্ট ছিল যেখানে 9টি সেন্ট ডেমন গেট একজন শিষ্যের সহজাত প্রতিভা, চাষের প্রতি অনুরাগ এবং ইচ্ছাশক্তি বিচার করেছিল। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ ছিল একজনের ইচ্ছাশক্তি। বন 14 স্তর নিয়ে গঠিত। বাইরের দৃষ্টিকোণ থেকে এটি এবং একটি সাধারণ বনের মধ্যে কোন স্পষ্ট পার্থক্য ছিল না। যাই হোক, এই আপাতদৃষ্টিতে স্বাভাবিক বনটি 9 সেন্ট ভার্চুয়াস প্যারাগন দ্বারা তৈরি করা হয়েছিল। অনুপ্রবেশকারীদের বাস্তবসম্মত বিবরণ দেখানো হবে, এমনকি যারা রহস্যময়ী চোখের অধিকারী তারা এই কৌশলটির মাধ্যমে দেখতে পারে না যদি না তারা 9 সেন্ট ভার্চুয়াস প্যারাগনের চেয়ে শক্তিশালী হয়। অন্যথায়, কৌশলটি যারা ভিতরে প্রবেশ করবে তাদের জন্য বাস্তবে পরিণত হবে। উদাহরণস্বরূপ, কেউ নিজেকে আগুনের সাগরে আটকে থাকতে পারে। তাদের শরীর মনে হবে যে এটি আসলে আটকে আছে এবং মন স্পষ্টভাবে ব্যথা অনুভব করবে। স্তর যত বেশি হবে, বিভ্রম তত শক্তিশালী হবে। অবশ্যই, আপনি এখনও আপনার শরীরে আগুন পৌঁছাতে বাধা দেওয়ার জন্য ব্যথা এবং যোগ্যতার আইনগুলি প্রশমিত করতে চাষের কৌশলগুলি ব্যবহার করতে পারেন। একমাত্র জিনিসটি ছিল যে আপনি কোনো আন্দোলনের কৌশল ব্যবহার করে বন থেকে পালাতে পারবেন না। ইডিয়ট পিচ্ছি, তাড়াতাড়ি ঢোকা। জঙ্গলের বাইরে, জুহুই অবজ্ঞার সাথে লিকের দিকে হাসল। তিনি বিশ্বাস করতেন যে তার বর্তমান ক্ষমতা দিয়ে 8ম স্তরে প্রবেশ করতে কোনো সমস্যা হবে না। লিকি বনের দিকে তাকিয়ে একটু হাসলেন। সেই বছর
বুড়ো মুরগি নিজেই ক্যাওটিক হাট ফরেস্ট তৈরি করেছিল। এটি আসলেই একজনের ইচ্ছাশক্তি পরীক্ষা করার জন্য একটি ভালো অবস্থান ছিল। আমি, লিকি স্পষ্টভাবে বলেছিলেন, বিশৃঙ্খল হৃদয় বন অতিক্রম করা আমার কাছে কোন অর্থ রাখে না। আমি যদি প্রবেশ করতাম, তাহলে তুমি তোমার যোগ্যতা দেখানোর সুযোগও পাবে না। তোমার আগে যাওয়া উচিত যাতে পরে তুমি বলতে না পারো আমি তোমাকে সুযোগ দেইনি। লিকির অহংকারী মন্তব্য আরও একবার অবগায় কেঁপে উঠল। অভিভাবক মো এবং নান হোয়ারেন চিরতরে তার মুখ বন্ধ করতে চেয়েছিলেন। কম বাক্য বললে কি সে মারা যাবে? কিভাবে সে সব সময় মিথ্যা বলতে পারে? অভিভাবক হুয়া চিৎকার করে বললেন, ইডিয়ট, আপনি কেবল একটি আবর্জনার টুকরো যা চাষ করার ইচ্ছাশক্তি কি তা জানেন না, তবুও আপনি লজ্জা ছাড়াই আপনার মুখ চালাচ্ছেন। জুহুই বিশ্বাস করতে পারছিলেন না যে একজন নিছক নশ্বর তার দিকে তাকিয়ে আছেন এবং ভ্রুকুটি করলেন, ভালো, ভালো, এত শক্তিশালী শব্দ। আমাকে দেখতে হবে তুমি কতটা লেভেল পার করতে পারো, কত স্তর, কতটা অর্থহীন। 14 পেরিয়ে যাওয়া মোটেই বড় ব্যাপার নয়। লিকি অব্যাহত রেখেছিলেন, এ কারণেই আমি আপনাকে প্রথমে যেতে দিচ্ছি, যাতে আপনি এতটা হতবাক হবেন না। আর একজন শিষ্য আর সহ্য করতে না পেরে চিৎকার করে বললেন, ক্লিনজিং ইনসেন্স এনশিয়েন্ট সেক্টের সমস্ত লোক কি আপনার মতো বিনা দ্বিধায় মিথ্যা বলে? সবাই জানত যে বিশৃঙ্খল হাট ফরেস্টের 7 স্তরের মধ্য দিয়ে যাওয়া তরুণ প্রজন্মের জন্য একটি বিস্ময়কর কীর্তি হিসাবে বিবেচিত হয়েছিল। লেভেল 7 সম্পূর্ণ করার জন্য একজনের দৃঢ় ইচ্ছাশক্তি বা উচ্চ চাষাবাদ থাকতে হবে। এমনকি শান্ত গ্র্যান্ড প্রোটেক্টর তিনি মাথা নাড়াতে পারলেন না। লিকিয়ে কেন ক্লিনজিং ধূপ প্রাচীন সম্প্রদায়ের প্রধান শিষ্য ছিলেন? 14 স্তরের মধ্য দিয়ে যাচ্ছেন, এটা কি সহজ ছিল? এমনকি সে তার বর্তমান লেভেলের সবকটি 14টি লেভেল পাস করতে পারেনি। 14 স্তর? জুহুই অট্টহাসিতে ফেটে পড়ল, তুমি যদি 14টি স্তর পার করতে পারো, আমি তোমাকে বাবা বলে ডাকব। লিকি জবাব দিয়েছিলেন, আমার তোমার মতো অবিবেচক পুত্র হবে না। ভালো, আপনি যদি আপনার মুখ দিয়ে এই আত্মবিশ্বাসী হন তবে আপনি কি বাজি ধরতে সাহস করেন? লিকি খুশিতে হেসে জিজ্ঞেস করল, বাজি, তাই না? আমরা কি বাজি ধরব? আপনি যদি 14টি স্তর পাস করতে পারেন, আমি স্বেচ্ছায় স্বীকার করব। যদি না পারো, তবে তোমাকে আমার ক্রোচের নিচে হামাগুড়ি দিতে হবে। 2. এটা অত্যন্ত লজ্জাজনক শাস্তি, আজ পাওয়া যাবে, একটি তাসের খেলায় হেরে যাওয়ার পর টেবিলের নিচে হামাগুড়ি দেওয়া। এই বাজির কারণে প্রোটেক্টর মো এবং ন্যান হোয়ারেনের অভিব্যক্তি তাৎক্ষণিকভাবে অন্ধকার হয়ে যায়। এটি একটি পরীক্ষা ছিল না, এটি লিকিয়ে এবং ক্লিনজিং ধূপ প্রাচীন সম্প্রদায়কে লজ্জা দেওয়ার একটি মুখোশ ছিল। যাই হোক, তারা কেবল হতাশ হয়ে মাথা নাড়তে পারে। লিকি নিজেই এটি নিয়ে এসেছেন। লিকিয়ে জিজ্ঞাসা করলেন, আমি যদি 14 লেভেল পাশ করি আপনিও কি একই কাজ করবেন? তুমি আমার ক্রোচের নিচে হামাগুড়ি দেবে, তাই না? অভিভাবক হুয়া বাধা দিয়েছিলেন, আপনি যদি 14তম স্তরটি পাস করতে পারেন তবে তিনি এটি করবেন এবং এর বিপরীতে। ডু ইউয়ানবুয়ানকে হত্যার কারণে অভিভাবক হুয়া তার খালি হাতে লিকিয়েকে হত্যা করতে চেয়েছিলেন। যেহেতু সুযোগটি সঠিক ছিল না, তাই তিনি লিকিয়েকে অপমানিত করা সবচেয়ে ভালো করতে পারেন। লিকি প্রোটেক্টর হুয়ার দিকে ফিরে তাকালেন এবং তারপর আনুষ্ঠানিকভাবে মাথা নেড়ে বললেন, ঠিক আছে, এটা যদি তোমার শর্ত হয়, আমি মেনে নেব। 9 সেন্ট ডেমন গেটের শিষ্যরা সবাই জোরে চিৎকার করে বলল, সিনিয়র জু, তাকে ধ্বংস করুন। বাজি গ্রহণ করুন। জুহুই ঠান্ডাভাবে উত্তর দিল, আমি অপেক্ষা করব আপনি আমার নিচে হামাগুড়ি দেবেন। তারপর সে ঘুরে দাঁড়ালো এবং বিশৃঙ্খল হাট ফরেস্টে চলে গেল। একজন শিষ্য বিস্ময়করভাবে হেসেছিল, এবার ধূপ পরিষ্কার করার প্রাচীন সম্প্রদায় সমস্ত মুখ হারাবে। তাদের প্রধান শিষ্যকে এমন কাজ করতে হবে। হাহাহা। জুহুই জঙ্গলে প্রথম পা রাখেন। সঙ্গে সঙ্গে চারপাশ অন্ধকার হয়ে গেল। তিনি নিজেকে একটি পৈশাচিক জগতে আবিষ্কার করেছিলেন, এমন একটি অঞ্চল যা 10,000 মাইল বিস্তৃত ছিল। পৈশাচিক শক্তি বাতাসে ভরে গেল, মৃতদেহগুলো মাটি থেকে বেরোতে শুরু করার আগেই হাড়গোড়ের আওয়াজ শোনা যেত। জুহুই নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত করল, তিনি তার শক্তিকে চালিত করেছেন এবং তার ইচ্ছাশক্তিকে স্টিল করার সময় তার চাষের মাধ্যমে নিজেকে শক্তিশালী করেছেন। তিনি রাক্ষসদের উপেক্ষা করে স্বাচ্ছন্দ্যে তাদের পাস করেছিলেন। প্রথম স্তর, বাইরের সবাই চোখ না মেখে মনোযোগ দিয়ে দেখল। কোনো জটিলতা ছাড়াই জুহুই সফলভাবে প্রথম স্তরটি পাস করেছে। দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, জুহুই অবশ্যই গড় ছিল না,
তার চাষাবাদ এবং ইচ্ছাশক্তি উভয়ই দুর্দান্ত ছিল। প্রথম তিনটি স্তর ভেদ করে তার গতি সত্যিই খুব দ্রুত ছিল। চতুর্থ স্তরে অবশ্য তার গতি কমতে শুরু করে, ভয়ঙ্কর সিলভার কঙ্কাল রাজারা তাকে আক্রমণ করতে শুরু করে। শুরুতে তিনি তাদের এড়াতে এবং তাদের ক্ষমা করতে বেছে নিয়েছিলেন, কিন্তু তার হাত চূর্ণ করার পরে তাকে ব্যথায় চিৎকার করতে প্ররোচিত করে, সে পরিবর্তে তাদের ধ্বংস করার জন্য তার শরীর ব্যবহার করেছিল। তিনি একটি রৌপ্য দেহের অধিকারী ছিলেন যা তার নিজের উপর আক্রমণকারীদের প্রতিরোধ করত। যাই হোক, এটি অনেক শক্তি নিয়েছে। একবার তিনি পঞ্চম স্তরে পৌঁছালে তিনি সম্পূর্ণরূপে কঙ্কাল দ্বারা বেষ্টিত হন। তিনি জোরে গর্জন করলেন এবং তার প্রতিরক্ষামূলক আর্টিফ্যাক্টকে ডেকে পাঠালেন। তার ইন্দ্রজালিক তলোয়ার সোজা আকাশে উড়ে গেল, এর ফলক সত্যিকার শক্তি বের করে দেয়। শক্তির এই রূপটি সত্যের দাও নিয়ে গঠিত এবং এটি চারদিককে জয় করেছিল। তার লাল লাল জীবন চাকা তার মাথার পিছনে উপস্থিত হয়েছিল এবং একটি রক্তের শক্তি নির্গত করেছিল যা আকাশকে ঘিরে রেখেছে। এটি ক্ষমতার অতুলনীয় আইন ব্যবহার করেছে যা আশেপাশের এলাকার সবকিছু ধ্বংস করে দিয়েছে। চাষাবাদের কৌশল যা একজনকে তাদের জীবন চাকাকে আক্রমণাত্মক হাতিয়ার হিসাবে ব্যবহার করার অনুমতি দেয় প্রায়শই নির্দিষ্ট শারীরিক কৌশলগুলির চেয়ে শক্তিশালী ছিল। এই লাইফ হুইল কৌশলটি ধ্বংসের ক্ষেত্রে বিশেষ এবং ভার্চুয়াস প্যারাগন দ্বারা পিছনে ফেলে দেওয়া হয়েছিল। এটি প্যারাগন স্তরের ছিল না, তবে এটি এখনও বেশ শক্তিশালী ছিল। 2. দৈহিক গঠন কৌশল হল আরেকটি চাষ পদ্ধতি। তারা শরীরকে শক্তিশালী করতে পারদর্শী, যে কারণে তার বাহু একাধিকবার ভেঙে গেছে। তার জীবন চাকা এটির জন্য তৈরি করে। লিকে সামান্য মাথা নাড়লেন যখন তিনি দেখতে পেলেন যে জুহুই পঞ্চম স্তরে তার পথ দিয়ে হত্যা করছে। বিশৃঙ্খল হার্ট ফরেস্ট, যদি আপনার হৃদয় বিশৃঙ্খল হয়, তবে হত্যা শুধুমাত্র অনিশ্চয়তা বৃদ্ধি করবে এবং বিভ্রমকে আরও বাড়িয়ে তুলবে। 9 সেন্ট ভার্চুয়াস প্যারাগনের লক্ষ্য ছিল তার ছাত্রদের ইচ্ছাশক্তিকে প্রশিক্ষণ দেওয়া, তাদের শারীরিক বা যুদ্ধের শক্তি নয়। লেভেল 7, জুহুই সপ্তম স্তরে তার পথকে ধ্বংস করেছেন, সমস্ত দর্শকদের বিস্ময় ভরিয়ে দিয়েছেন। এমনকি অভিভাবক হুয়াও সন্তুষ্ট বোধ করেন, জুহুই ছিলেন তার শিষ্য এবং তার গর্ব। যদিও লি শুয়ানিয়ানের সাথে জুহুইয়ের যোগ্যতার তুলনা করা যায় না এবং লেং চেনফেংয়ের বিরুদ্ধে তার শক্তির অভাব ছিল, আজ তার অগ্রগতি তার প্রভুকে খুশি করেছে। ব্যাং, জুহুই সবেমাত্র সপ্তম স্তরে উঠেছে, কিন্তু তার শক্তি ব্যয় করা হয়েছে। বিশৃঙ্খল হার্ট ফরেস্টের চাপ তিনি আর সামলাতে পারেননি এবং অবিলম্বে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। আরও একটু জোর করে ইজেকশনের পর জুহুইয়ের চেতনা ফিরে পেতে কিছু মুহূর্ত লেগেছিল। তিনি তার আফসোস চিৎকার করে সাহায্য করতে পারেননি। তিনি ভেবেছিলেন যে তিনি অন্তত 8 স্তরে উঠতে পারতেন, কিন্তু তিনি বিশৃঙ্খল হার্ট ফরেস্টের অসুবিধাকে অবমূল্যায়ন করেছিলেন। অলৌকিক অভিভাবক হুয়া তার শিষ্যকে আলতো করে সান্ত্বনা দিয়েছিলেন, তুমি ভালো করেছ, যা বোঝানো হয়নি তা জোর করার দরকার নেই। তিনি সম্মতি দিয়ে মাথা নেড়ে বললেন, এই বয়সে সপ্তম স্তরে প্রবেশ করতে পারা তরুণ প্রজন্মের মধ্যে একটি অত্যন্ত প্রশংসনীয় কৃতিত্ব। জুহুই তার বুদ্ধি সংগ্রহ করলেন, একটি দীর্ঘ নিঃশ্বাস নিলেন এবং শীতলভাবে লিকের দিকে তাকালেন। আপনার পালা। হাল ছেড়ে দিতে দেরি নেই। তারপরে জুহুই তার পা ছড়িয়ে দিয়ে একটি ছায়াময় হাসি দেখালেন। আপনি যদি এখন এটি করেন, আমি পরে আপনার জন্য কিছু কঠিন করব না। আপনি যদি পরীক্ষায় ব্যর্থ না হওয়া পর্যন্ত অপেক্ষা করেন, তবে আপনার ভাগ্য কি হবে তা অনুমান করা কঠিন। লিকিয়ে তামাশা উপেক্ষা করে ধাপে ধাপে বিশৃঙ্খল হার্ট ফরেস্টে প্রবেশ করলেন। তার সামনে আগুনের সাগর, এটি লাভা এবং জ্বলন্ত ফাটল দিয়ে ভরা একটি পৃথিবী ছিল। এই ভ্রমের ভিতর তার পায়ের পাতা ঝলসে গেল। কেউ কল্পনাও করতে পারেনি যে সে কতটা ব্যথা অনুভব করছে, কিন্তু লিকিয়ে একটাও চিৎকার না করেই ছটফট করছিল। লিকিও এই বিশৃঙ্খল হৃদয় বন কিছু মনে করেননি। নির্জন যুগে তিনি তার অত্যাচারিত সময় কাটিয়েছিলেন যখন তার আত্মা তার দেহ থেকে বিচ্ছিন্ন হয়েছিল। তিনি স্বর্গীয় দানবদের হাতে কষ্ট পেয়েছিলেন এবং প্রাচীন মিংদের দ্বারা আটকা পড়েছিলেন। তিনি সূর্যালোক ছাড়াই অনন্তকালের মতো কাটিয়েছেন এবং অনেক অত্যাচারের অগ্নিপরীক্ষার মধ্য দিয়েছিলেন। যদিও অন্ধকার কাকের শরীর অমর ছিল, তবুও ব্যথা অনুভূত হতে পারে। 1 মিলিয়ন বছর কেটে গেল। তিনি সমস্ত নিষিদ্ধ সমাধিগুলির মধ্য দিয়ে ভ্রমণ করেছিলেন, অমরদের দেশে সময় কাটিয়েছিলেন এবং ভূত এবং শয়তানের রাজ্যে পড়েছিলেন। এই বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গা ছিল। সেই জায়গাগুলির তুলনায় বিশৃঙ্খল হার্ট ফরেস্ট একটি ছোট হাঁটা ছাড়া আর কিছুই ছিল না।
এটা তার ইচ্ছাশক্তি ভাঙতে পারেনি। চোখের পলকে তিনি প্রথম স্তরে উত্তীর্ণ হয়েছিলেন। মায় অদৃশ্য হয়ে গেল আগুনের সাগর। লিকিয়ে এখন তুন্দ্রার বরফের ঠান্ডা হাওয়ায় ঘেরা এক হিমায়িত পৃথিবীতে। বনের বাইরে অসংখ্য শিষ্য লিকিয়েকে বের করে দেওয়ার জন্য অপেক্ষা করছিল। অভিভাবক মো এবং নান হোয়ারেন এখনও তাদের দৃষ্টি ফিরিয়ে রেখেছিলেন, কারণ তারা লিকিয়েকে অপমানিত হতে দেখতে রাজি ছিলেন না। যাই হোক, কিছু মুহূর্ত কেটে যাওয়ার সাথে সাথে চারপাশ ফিরে রয়েছে নীরবতা। 1 মাইল দূর থেকে একজন সূচের ফোঁটা শুনতে পায়। লিকির ব্যর্থতা থেকে উল্লাস ও আনন্দের অভাব দেখে বিস্মিত হয়ে দুজনে মাথা ঘুরেছিল। যা তাদের দৃষ্টিতে প্রবেশ করল তা ছিল এক অকল্পনীয় দৃশ্য। একজন শিষ্য মৃদু চমকে উঠল। লেভেল, লেভেল, লেভেল 8, লেভেল 9, 10, 11। লিকিয়ে লেভেলের মধ্য দিয়ে প্যারেড করলেন যেন তিনি একটি খালি রাস্তায় হাঁটছেন। তার গতি প্রথম স্তরের মতোই দ্রুত ছিল। লেভেল, লেভেল 14। শেষ পর্যন্ত লিকিয়ে সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে বিশৃঙ্খল হাট ফরেস্টের মধ্য দিয়ে চলে গেলেন এবং তিনি অবসরের শেষ স্তর থেকে বেরিয়ে গেলেন। সবাই এখন নিথর। বিশৃঙ্খল হাট ফরেস্টের 14টি স্তর অতিক্রম করা, এটি একটি অসম্ভব কীর্তি ছিল। প্রাচীন অতীত থেকে এখন পর্যন্ত 9 সেন্ট ডেমন গেটের তরুণ প্রজন্মের কেউই এটি সম্পাদন করতে পারেনি। এমনকি লি শুয়ানিয়ান, যার সর্বোচ্চ যোগ্যতা এবং সবচেয়ে সুদৃঢ় ইচ্ছাশক্তি ছিল, তিনিও এমন কৃতিত্ব অর্জন করতে পারেননি। এটা অসম্ভব, শুধু অসম্ভব, এটা হতে পারে না। জুহুই গভীর বিভ্রান্তিতে পড়ে গেলেন, কিন্তু এটাই তার চোখের সামনে ভেসে উঠল বাস্তবতা। অভিভাবক হুয়ার মুখও খোলা ছিল, তিনি তার বিভ্রান্তির কারণে এটি বন্ধ করতে পারেননি। এমনকি সাম্প্রদায়িক মাস্টারও বিশৃঙ্খল হৃদয় বনের 14 স্তর অতিক্রম করতে পারেনি। এটা কি ধরনের ইচ্ছাশক্তি ছিল? লিকিয়ে ফিরে এলেন এবং আকস্মিকভাবে বললেন, এটি কেবল ক্ষুধার্ত। যেন সে তার নিজের বাগানের আরামে হেঁটে এসেছে। লিকি জুহুইয়ের দিকে তাকালেন এবং আকস্মিকভাবে ঘোষণা করলেন, ঠিক আছে, হাঁটু গেড়ে হামাগুড়ি দেওয়া শুরু করুন। জুহুই জোরে চিৎকার করে বলল, না, না, এটা হতে পারে না। শুধু তিনিই নন, এখানে অন্য সবাই অবিশ্বাসের মধ্যে পড়েছিলেন। রক্ষক হুয়া অবাক হয়ে বললেন, বিশৃঙ্খল হাট ফরেস্টে কি কিছু ভুল ছিল? অবশ্যই, নিশ্চয়ই তাই। হয়তো বনের নিষিদ্ধ মন্ত্রগুলি তাদের শক্তি হারিয়ে ফেলেছে। যেন ডুবে মরার সময় জুহুই একটি গাছের ডাল খোঁজার চেষ্টা করছিল। তিনি দ্রুত যোগ করেছেন, এটি গণনা করা হয় না। বিশৃঙ্খল হাট ফরেস্ট তার প্রভাব হারিয়েছে। এটি তার শক্তি হারিয়েছে, কোন সম্ভাবনা নেই। কিছুক্ষণ পরে গ্র্যান্ড প্রোটেক্টর তিনি তার চিন্তাভাবনাগুলি একত্রিত করলেন, মাথা নাড়লেন এবং চালিয়ে গেলেন। সম্প্রদায়ের সৃষ্টির পর থেকে বন কখনোই অকার্যকর ছিল না। আমি গিয়ে চেক করব। তার কথা শেষ করে তিনি ব্যক্তিগতভাবে বিশৃঙ্খল হাট ফরেস্টে প্রবেশ করেন। তিনি প্রকৃতপক্ষে শক্তিশালী এবং তার গ্র্যান্ড প্রোটেক্টরের মর্যাদার জন্য উপযুক্ত ছিলেন। তার ইচ্ছাশক্তি যথেষ্ট ছিল। তিনি সহজেই প্রথম 9টি স্তরের মাধ্যমে এটি তৈরি করেছিলেন। 10ম স্তরে পৌঁছানোর পর তার গতি কমে যায়। একটা বিকট শব্দ বাতাসে গর্জে উঠল। সে বনের সব স্তর অতিক্রম করতে পারেনি। একাদশ স্তরে পৌঁছানোর আগেই তাকে বের করে দেওয়া হয়। বিশৃঙ্খল হৃদয় বন তার শক্তি হারায়নি। তিনি সম্পূর্ণ আত্মবিশ্বাসের সাথে একথা বলেছেন। তিনি কৌতূহলী চোখে লিকির দিকে তাকালেন। ঘটনাটি যে ঘটেছে তা বুঝতে পারছিলেন না। লিকে, যিনি মাত্র 13 বছর বয়সী, বিশৃঙ্খল হাট ফরেস্ট শেষ করতে সক্ষম ছিলেন। এখানে কাজ করার ক্ষেত্রে একটি রহস্যময় শক্তি না থাকলে তার চাষাবাদের ইচ্ছাশক্তি অপরিবর্তনীয় ছিল। যাই হোক, একটি নিছক 13 বছর বয়সী ছেলের এই মাত্রার ইচ্ছাশক্তি থাকতে পারে না। এই ধরনের মন থাকার জন্য শতাব্দীর এবং সহস্রাব্দের প্রয়োজন। যদিও তার একটি নশ্বর দেহ এবং নিকৃষ্ট সহজাত প্রতিভা ছিল, তবে নিছক ইচ্ছাশক্তির মাধ্যমে তিনি একজন সদাচারী প্যারাগন হয়ে ওঠার আগে এটি কেবল সময়ের ব্যাপার হবে। রক্ষক হুয়া জিজ্ঞাসা করলেন, আপনি কি একটি পবিত্র ধন বহন করছেন? জুহুই তার কণ্ঠস্বর উত্থাপন করে, সেটাই হতে হবে। ক্লিনজিং গ্রুপ প্রাচীন সম্প্রদায়ে একটি অমর সম্রাট স্তরের সম্প্রদায়। সম্ভবত তিনি একটি অমর সম্রাট পবিত্র ধন লুকিয়ে রেখেছেন। এটি ছিল প্রকৃতপক্ষে সবচেয়ে যৌক্তিক ব্যাখ্যা। এই মুহূর্তে সবাই ভাবছিল যে এই ঘটনা শেষ পর্যন্ত, যদিও সম্প্রদায়টি এখন দুর্বল ছিল,
এটা ভাবা অযৌক্তিক ছিল না যে এক বা দুটি অমর সম্রাট পবিত্র ধন রেখে গেছেন। যদি তিনি তাদের মধ্যে শুধুমাত্র একটি ব্যবহার করেন, তাহলে তিনি সত্যিই বিশৃঙ্খল হাট ফরেস্ট অক্ষত পাস করতে পারেন। অভিভাবক হুয়া সাহসের সাথে ঘোষণা করেছিলেন, প্রতারণার জন্য একটি পবিত্র ধন ব্যবহার করা, এই বাজি গণনা করা হয় না। তিনি নিশ্চিত ছিলেন যে লিকিয়ে খারাপ খেলা করেছে। রক্ষক হুয়া, এটা অন্যায়। রক্ষক মো কিভাবে লিকিয়ে বিচারে উত্তীর্ণ হন তা নিয়ে ভাবার সময় ছিল না। তিনি গম্ভীরভাবে বলেছিলেন, এটি আপনার সম্প্রদায়ের দ্বারা পরিকল্পিত একটি পরীক্ষা। আপনি হারতে পারবেন না এবং তারপর পরীক্ষা পরিত্যাগ করতে পারবেন না। অভিভাবক হুয়া উত্তর দিয়েছিলেন, যদি আপনি প্রতারণার জন্য একটি ধন ব্যবহার করেন, তবে অবশ্যই এটি গণনা করা হবে না। লিকের পক্ষ নিয়ে অভিভাবক মো অব্যাহত রেখেছিলেন, সে বাহ্যিক সরঞ্জাম ব্যবহার করেছে কিনা তা বিবেচ্য নয়। আপনার সম্প্রদায় ঘোষণা করেনি যে তিনি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য ধন ব্যবহার করতে পারবেন না। আমাদের শিষ্য বনে গেছে, এই বৃত্ত আমাদের। অভিভাবক মো সময় নষ্ট করতে চাননি, তাই তিনি ইউ এর দিকে ফিরে জিজ্ঞেস করলেন, রক্ষক ইউ, ক্লিনজিং ইনসেন্স এনশিয়েন্ট সেট কি এই রাউন্ডে জিতেছে নাকি? এই বিষয়ে ইউ সে সিদ্ধান্ত নিতে পারেনি। তিনি বিশ্বাস করেননি যে লিকি আসলে বাইরের সাহায্য ছাড়াই বন পাড়ি দিয়েছিলেন। যাই হোক, 9টি সেন্ট ডেমন গেটও এই নিয়মটি জানায়নি যে কেউ পবিত্র ধন ব্যবহার করতে পারবে না। আমি আমার পথে সোজা হাঁটছি এবং লম্বা বসছি, আমার হৃদয় স্বর্গে কোন লজ্জাজনক গোপন আছে। 9 সেন্ট ডেমন গেটের লোকজনের মতন পণ করে হেরে গিয়ে তারপর হার মানতে না পেরে। আপনি যদি মনে করেন আমি একটি গুপ্তধন লুকিয়ে রাখছি, তবে চেষ্টা করুন এবং এটি খুঁজে বের করুন। আপনি যদি এটি খুঁজে পান তবে আমি আপনাকে এটি দেব। ইউসে এক মুহূর্তের জন্য চিন্তা করল, মাথা তুলল, এবং তারপর লিকের সাথে কথা বলল, আপনি যদি আপনার নির্দোষ প্রমাণ করতে চান তবে আমাদের কাছে একটি সমাধান আছে। মহান পূর্বপুরুষ অমরহারের আয়না নামে একটি ধন রেখে গেছেন। এটি সমস্ত লুকানো বস্তুর মাধ্যমে দেখতে পারে। আপনি যদি আমাদের এটি ব্যবহার করতে দিতে ইচ্ছুক হন, তাহলে আমরা বলতে পারি আপনার কাছে ধন আছে কিনা। আমি অমরহারের আয়না ব্যবহারে সম্মত। অভিভাবক হুয়া প্রথম কথা বলেছিলেন, আয়না যদি কিছু খুঁজে না পায়, তবে এর অর্থ হবে যে সে একটি গোপন ধন বহন করেনি। শিষ্যরা একত্রিত হয়ে গর্জন করলেন, হ্যাঁ, আপনি যদি না চান, তাহলে এর মানে হলো আপনি প্রতারণা করেছেন। আমি তোমাকে অনেক করুণা করি। লিকে তাদের দিকে তাকিয়ে সম্মত হন, আমি আয়না পরীক্ষা করার অনুমতি দেব। বের করে আনো। ইউসে লোক পাঠিয়েছে আয়না ধরতে। এই আয়নার গভীর ইতিহাস ছিল। এটা বলা হয়েছিল যে এর ঐতিহ্য নির্জন যুগে ফিরে এসেছে এবং এটি একজন অমর সম্রাট দ্বারা সম্মানিত হয়েছিল। অমরহারের আয়নাটি সেই আয়নার চেয়ে অনেক বেশি শক্তিশালী ছিল যা নতুন শিষ্যদের পরীক্ষা করার জন্য ক্লিনজিং ধূপ প্রাচীন সম্প্রদায় ব্যবহার করেছিল। অমরহারের আয়না নিজেকে প্রকাশ করেছে। চকচকে কাচটিতে অমর নিদর্শন প্রবাহিত ছিল যা একটি জীবন্ত প্রাণীর আভা প্রকাশ করেছিল। এমনকি তিনি এর শক্তিকে ভয় পেয়েছিলেন। অমরহারের আয়না লিকিয়ের শরীরে জ্বলজ্বল করে, তার জীবনের চাকা এবং ভাগ্যের প্রাসাদটি উপস্থিত হতে বাধ্য করে। চাপের অভাবে তার জীবনের চাকা ধীরে ধীরে ঘুরতে থাকে এবং তার ভাগ্যের প্রাসাদ তখনও খোলা হয়নি। তিনি উপসংহারে এসেছিলেন, তার একটি নশ্বর দেহ, মরণশীল জীবন চাকা এবং একটি মরণশীল ভাগ্য প্রাসাদ রয়েছে যা খোলা হয়নি। তিনি চাষ শুরু করেননি। এছাড়াও তার শরীরে কোন গুপ্ত ধন নেই। চাষের সর্বনিম্ন স্তর ছিল প্যালেস ফাউন্ডেশন স্তর। একবার চাষাবাদ শুরু করলে, এমনকি সবচেয়ে কম মেধাবীরাও তাদের ভাগ্যের প্রাসাদ একদিনে খুলতে পারে, দ্রুত 10 দিনে যদি ধীর গতিতে। অমরহারের আয়নার দৃষ্টিতে লিকিয়ে কিছুই লুকাতে পারেনি। তিনি যা কিছু তা দর্শকদের চোখের সামনে প্রকাশ করেছিলেন। অভিভাবক মু গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, রক্ষক হুয়া, অভিভাবক ইউ, আপনি কি এখন সন্তুষ্ট? অমরহারের আয়নার অধীন হওয়াটা ছিল ক্লিনজিং ধূপ প্রাচীন সম্প্রদায়ের কাছে লজ্জাজনক ব্যাপার। আমাদের ক্ষমাপ্রার্থী। তিনি চরিত্রবান মানুষ ছিলেন। তিনি মাথা নেড়ে নম্রভাবে বললেন, লিকিয়ে প্রতারণা করেনি। ইউভি থেকে নিশ্চিতকরণ শোনার পর ভিড়ের আর কোনো মন্তব্য করার ছিল না। তারা বিশ্বাস করতে পারেনি যে এই বৈশিষ্ট্যগুলির সাথে একজন মানুষ বনটি অতিক্রম করতে সক্ষম হয়েছিল। জুহুই তাদের সবার মধ্যে সবচেয়ে বিধ্বস্ত ছিল, কিন্তু এটি কিভাবে সত্য হতে পারে? লিকি তার দিকে তাকালো এবং বলল, মনে হচ্ছে আপনি বিশ্বাসী নন, তবে এটি বেশ ঠিক আছে। আমি এটি তৈরি করব যাতে আপনি বিনা দ্বিধায় হামাগুড়ি দিতে পারেন।
এটি একটি নিছক বিশৃঙ্খল হাট ফরেস্ট, শুধুমাত্র আপনার মতো একজন বোকা মাত্র 7 স্তরে পৌঁছাতে পারে। তোমার দাদাকে আরেকবার যেতে দেখতে তোমার চোখ খুলো। তার কটূক্তির পরে লিকিয়ে আরও একবার বনে প্রবেশ করেছিল। সমস্ত চোখ নিবিড়ভাবে বনের দিকে নিবন্ধ ছিল, কেউ একটি একক বিবরণ মিস করতে চায়নি। তারা এমন একটি যৌক্তিক সিদ্ধান্তে পৌঁছাতে চেয়েছিল যা তাদের মন মেনে নিতে পারে। যদি লিকিয়ে আবার সফল হয়, তাহলে তাদের বিশ্ব সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু যদি সে ব্যর্থ হয়, তাহলে পৃথিবীর সবকিছুই ভালো ছিল। 14 স্তর। লিকিয়ে স্তরের মধ্য দিয়ে যাওয়ার সময় নান হুয়ারেন গণনা রাখছিলেন। এই দ্বিতীয়বার হলেও তিনি প্রথমবারের মতোই হতবাক। ইউসে এখন সত্যি বুঝতে পেরেছে। দর্শকদের দ্বারা ঘেরা যুদ্ধের মঞ্চে জুহুই লিকিয়েকে ধ্বংস করার জন্য নরক নিচু ছিলেন। সে তার পেশি টেনে বের করতে চেয়েছিল, তার চামড়া ছিঁড়ে ফেলতে চেয়েছিল এবং তার শরীরকে 1000 টুকরো করে ফেলতে চেয়েছিল। নান হুয়ারেন এবং প্রোটেক্টর মো লিকিয়েকে বিশ্বাস করতে চেয়েছিলেন। যদিও তার জেতার সম্ভাবনা ক্ষীণ ছিল, তিনি ক্রমাগত অলৌকিক কাজ করেছিলেন। আরে, সে কি সত্যিই সিনিয়র জুকে পরাজিত করতে পারে? যখন থেকে লিকিয়ে একযোগে বিশৃঙ্খল হাট ফরেস্টের মধ্য দিয়ে গিয়েছিল, নাইনসেন্ট ডেমন গেটের শিষ্যরা তাকে সত্যিকার প্রতিপক্ষ হিসাবে বিবেচনা করেছিল। একজন বয়স্ক সিনিয়র মাথা নাড়লেন, তাদের মধ্যে পার্থক্য খুব বেশি। এটি একটি নশ্বর বনাম একটি স্বর্গের ম্যান্ডেট চাষি। লিকিয়ে জিততে সক্ষম হবে না যদি না তাকে কোনোভাবে একটি অমর সম্রাট ট্রু ট্রেজার দেওয়া হয়, তবে তা বাস্তবসম্মত নয়। এমনকি এটির সাথে তার শক্তি সক্রিয় করার জন্য তার পর্যাপ্ত রক্তের শক্তি থাকবে না। এটা ঠিক, একজন নশ্বর একজন অমর সম্রাট ট্রু ট্রেজারকে সক্রিয় করতে পারে না। জুনিয়র জুয়ের ফিয়ার্স স্লটার শোর্ড কৌশলটি তার রহস্যময় সত্ত্বের কারণে অত্যন্ত শক্তিশালী। এই কৌশলের সাথে জীবন বা মৃত্যুর লড়াই তার প্রতিপক্ষের জন্য শুভ হবে না। একজন শিষ্য যিনি আগে জুহুইয়ের সাথে ঝগড়া করেছিলেন তিনি তার মতামত দিয়েছেন, এবং তার গোল্ডেন হক ফিজিক সম্পর্কে ভুলবেন না। যদিও এটি শুধুমাত্র একটি হাউটিয়ান ফিজিক, এটির যথেষ্ট গতি রয়েছে। আপনি যদি তার গতি এবং শক্তি উভয়ই একত্রিত করেন তবে আপনি বলতে পারেন যে তার আক্রমণাত্মক শক্তি আমাদের প্রজন্মের মধ্যে প্রায় অতুলনীয়। চাষিরা শরীরকে খুব বেশি মূল্য দেয়। দৈহিকতার 6টি পর্যায় ছিল: মরাল ফিজিক, হাউটিয়ান ফিজিক, জিয়ান্টিয়ান ফিজিক, কিং ফিজিক, সেন্ট ফিজিক এবং সবশেষে অমর ফিজিক। লিকিয়ে সহ বিশ্বের বেশিরভাগেরই একটি মরণশীল দেহ ছিল। শারীরিক শক্তি এবং রক্ত শক্তি উভয় দিক থেকেই এটি ছিল সবচেয়ে দুর্বল। জুহুই গর্জে উঠল, তরবারি শক্তি ঊর্ধ্বমুখীভাবে তার শরীরের চারপাশে ঘুরতে থাকে। তারা দৃশ্যমান, উজ্জ্বল তরোয়ালগুলির একটি দৈত্যাকার, দুর্ভেদ্য দুর্গে পরিণত হয়েছিল, যা সমস্ত লিকিয়ের দিকে নির্দেশ করে। কৌশলটি একটি প্রতিরক্ষামূলক পরিমাপ হিসাবে কাজ করেছিল যখন সে তার শক্তিকে চালিত করেছিল। খোলা, জুহুইয়ের মুখ থেকে একটি স্বর্গীয় তরবারি বেরিয়েছিল এবং 8টি ভিন্ন স্বর্গীয় তরবারিতে বিভক্ত হয়েছিল। এই তলোয়ারগুলো ছিল বিশালাকার, প্রতিটির উচ্চতা 200 মিটার। একটি মাত্র আঘাত পৃথিবী নিজেই বিভক্ত হতে পারে। একজন শিষ্য তাদের ঈর্ষাকে কণ্ঠস্বর ছাড়া সাহায্য করতে পারেনি। ভীষণ বধের তরোয়াল, স্বর্গীয় তরোয়াল ইয়ানজিন। সুহুইয়ের সত্যিকার শক্তি ইয়ানজিনের স্বর্গীয় তলোয়ার দ্বারা তৈরি হয়েছে তার সম্পূর্ণ জাদুকরী প্যাটার্নের কারণে। অপরাধের জন্য ইয়ানজিনের স্বর্গীয় তরোয়াল এবং প্রতিরক্ষার জন্য মারাত্মক বধের তরোয়াল। আমাদের প্রজন্মের মধ্যে তিনি প্রায় অপরাজেয়। দৃশ্যটি দেখে অভিভাবক মন নম্র হয়েছিলেন। জুহুই প্রত্যাশার চেয়ে বেশি শক্তিশালী প্রমাণিত হয়েছিল, বিশেষ করে যখন তার কাছে ইয়ানজিন তলোয়ার ছিল। রক্ষক মো নিজেই জুহুইয়ের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হবেন না। তার ব্যর্থ আক্রমণের পর ইয়ানজিং তলোয়ার গঠন অবিলম্বে পাল্টা আক্রমণ করবে যখন সে সবচেয়ে দুর্বল ছিল। জুহুই তার তরবারি কৌশলে লিকিয়ের দিকে চালনা করে এবং পাগলাটে চিৎকার করে বলে, এই জারজ এখানে এসো। আজ আমি তোমাকে 1000 টুকরো করে ফেলব। ফু ফু। লিকিয়ে তার হাতের তালুতে থুথু দিল এবং তারপরে সেগুলি একসাথে ঘষে। এই বরং অশোধিত অঙ্গভঙ্গি তার স্বাভাবিক মার্জিত ভারবহন থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। লিকিয়ে পুনরাবৃত্তি করলেন, 1000 টুকরা। তারপর সে ধীরে ধীরে সাপের শাস্তির লাঠিটি বের করল। তুমি একাই যথেষ্ট নও। আমি তোমাকে শুয়োরের মাথায় মারতে দে, এমনকি তোমার বাবা মাও চিনতে পারবে না যে আমি শেষ করার পর তুমি কে। নান হুয়ারেন প্রায় অজ্ঞান হয়ে গেলেন।
এটা কি ক্লিনজিং ধূপ প্রাচীন সম্প্রদায়ের গ্র্যান্ড চেম্বারের অগ্নিকুণ্ডের লাঠি ছিল না? তিনি আশা করেছিলেন যে লিকিয়ে অদৃশ্য ডুয়াল ব্লেড কৌশলটি ব্যবহার করবে, হয়তো এর অলৌকিক শক্তি তাকে লড়াইয়ে বাঁচতে সাহায্য করবে। যাই হোক, লিকি ব্লেড ব্যবহার করছিলেন না, বরং একটি কাঠের লাঠি ব্যবহার করছিলেন। ইয়ান জিন তলোয়ার সেই জিনিসটিকে মাত্র 1 সেকেন্ডে অর্ধেক ভাগ করে দেবে। এই মুহূর্তে অভিভাবক মোয়ের একমাত্র চিন্তা ছিল লিকির জীবন বিপদের মুহূর্তে বাঁচানো, খরচ যাই হোক না কেন। ইয়ান জিন তরবারির বিরুদ্ধে লড়াই করার জন্য একটি কাঠের লাঠি ব্যবহার করে। এটা কি অমর সম্রাট অস্ত্র হতে পারে? ইউসে তার চোখ স্কুইন্টেড এবং কাঠের লাঠির মাধ্যমে দেখার জন্য তার স্বর্গীয় চোখ খুললেন। তিনি সত্যিই চিন্তিত ছিলেন যে লাঠিটি একটি অমর সম্রাটের তৈরি একটি ধন। যাই হোক, তার অসংখ্য কৌশল থাকা সত্ত্বেও কাঠের লাঠিটি কেবল একটি কাঠের লাঠি হিসাবে নির্ধারিত হয়েছিল। ব্যবহার করার জন্য কোন জাদুমন্ত্র বা চাষের কৌশল ছিল না। একটি কাঠের লাঠি বনাম একটি স্বর্গের ম্যান্ডেট স্তরের তলোয়ার। তিনি শব্দের জন্য ক্ষতিগ্রস্ত ছিলেন। অভিভাবক হুয়া ইউহে এর মতো সন্দেহপ্রবণ ছিলেন না। তিনি কেবল লিকির মৃত্যু প্রত্যক্ষ করতে চেয়েছিলেন। লিকি তার সাপের শাস্তির লাঠিটি জু হুইয়ের দিকে রফিয়ানের মতো দেখিয়ে বলল, ছোট ছেলে, এখানে এসো। এই দাদাকে তোমার পাছা ভেঙে দিতে দাও, আমি তোমাকে মেরে ফেলব। 8টি স্বর্গীয় তলোয়ার এক হয়ে যাওয়ায় জু হুই চিৎকার করে উঠল। সরাসরি আকাশ থেকে ইয়ানজিন তলোয়ার একটি বিশাল পরিমাণ শক্তি দ্বারা বেষ্টিত লিকির দিকে নেমে গেছে। তার পথ আগুনে ভরা ছিল, যুদ্ধের মঞ্চ এখন আগুনের সাগরে স্নান। এটাই শেষ। নান হুয়ারেন ঘুরে দাঁড়ালেন, এই ভয়ঙ্কর ধর্মঘটের ফল দেখতে চাননি। দেখে মনে হচ্ছিল যে জু হুই এক পদক্ষেপে এটি শেষ করতে চেয়েছিলেন। তিনি তার সবচেয়ে শক্তিশালী কৌশল ব্যবহার করেছেন। ভালো। লি কিউয়াই এটা কোন মনে না পরিশোধ, সে অদ্ভুতভাবে চিৎকার করে লাঠি দুলিয়ে এলোমেলো গতিতে এগিয়ে গেল। যে দৃশ্যটি সবাই আশা করেছিল তা হয়নি। সাপ শাস্তির লাঠি তার গতিপথের মাঝখানে ইয়ান জিন তরবারির সবচেয়ে দুর্বল অংশের সাথে দেখা করেছে। তরবারির শক্তি বিলুপ্ত হয়ে যায় এবং শারীরিক তলোয়ার মাটিতে পড়ে যায়। যেন তরবারিটি একটি বিষাক্ত সাপে কামড়েছিল এবং জু হুইয়ের আদেশ মানতে অক্ষম হয়ে পড়েছিল। ছোট ছেলে, আমি তোমাকে শুয়োরের মাথায় মারব। লি কিউয়াই ইতিমধ্যেই তার সামনে থাকা অবস্থায় এক্সইউ হুই তার শান্ত হয়ে উঠতে পারেনি। লাঠিটি তার তরবারি দুর্গের মধ্য দিয়ে চলে যায় এবং সরাসরি তার শরীরে আঘাত করে। মরো। জুহুই পিছপা হননি। তিনি আরও একবার তার তরবারির শক্তি সংগ্রহ করলেন এবং এটি দিয়ে লি কিউকে ঘিরে ফেললেন। জোরও করো। যাই হোক, তার ভার্চুয়াস প্যারাগন তলোয়ার কৌশল কোন প্রভাব ছিল না। সর্পেন্ট শাস্তির লাঠি ক্রমাগত গঠনের দুর্বলতম পয়েন্টগুলিতে আঘাত করেছিল, সফলভাবে আঘাতগুলিকে অস্বীকার করেছিল। অবশেষে এটি জু হুইয়ের মুখে আঘাত করল। এই এক আঘাতে জু হুইয়ের মুখ রক্তে লাল হয়ে গেল। চোখে তারা আর কানে গর্জন নিয়ে সে দিশেহারা হয়ে গেল। বাম ব্যাম ব্যাম। চোখের পলকে লিকিয়ে এক্সইউ হুইকে 10 বার ধাক্কা দিয়েছিল, সেগুলি সবই তার মেরিডিয়ান এবং সবচেয়ে দুর্বল দাগে আঘাত করেছিল। জু হুই তার কঙ্কালের শরীর ছাড়া সাপের মতো ছিল, সে আর দাঁড়াতে পারল না। তার রক্তের শক্তি বিশৃঙ্খল ছিল এবং তার চাষের কৌশলগুলি অব্যবহারযোগ্য ছিল। ক্ষতবিক্ষত মুখে মাটিতে লুটিয়ে পড়েন। একটি সাপকে আঘাত করার জন্য তার মাথার দিকে লক্ষ্য রাখতে হবে। এটি লিকের আঘাতের জন্য সত্য ছিল। প্রতিপক্ষের রক্ষণভাগে দুর্বল পয়েন্ট ও গর্তে আঘাত করতে হয়েছে তাদের। প্রতিপক্ষ স্বর্গের প্রাথমিক পর্যায়ে না পৌঁছালে তারা আঘাতের হাত থেকে বাঁচতে পারবে না। এটি ছিল কারণ তারা আত্মরক্ষামূলক রহস্যময় সত্য সম্পর্কে তাদের নিজস্ব উপলব্ধি নিখুঁত করতে পারেনি। হেভেন স্বপ্রাইমালের প্রয়োজনীয়তাগুলির মধ্যে একটি হল একজনের দেহের পুনর্জন্ম এবং কৌশলগুলি বোঝার পাশাপাশি শরীরের সুরক্ষার আভা যা সর্প শাস্তি লাঠিকে অকেজো করে দেবে। যাই হোক, যেহেতু জুহুই স্বর্গের প্রাইমাল থেকে অনেক দূরে ছিল, কাঠের লাঠিটি ছিল তার নেমেসিস। মনে রাখবেন যে এমনকি অমর সম্রাট মিনরেনকেও বারবার লাঠি দিয়ে মারধর করা হয়েছিল, এবং একই কথা তার সব শক্তিশালী জেনারেলের ক্ষেত্রে প্রযোজ্য, যার মধ্যে 9টি সেন্ট ভার্চুয়াস প্যারাগনও রয়েছে। সর্প শাস্তি লাঠি একটি ধন বা ঐশ্বরিক শিল্পকর্ম ছিল না। এটি কেবল একটি নিয়মিত শাখা ছিল যা ঘোস্ট ফরেস্টের একটি ছোট গাছ থেকে জন্মেছিল এবং যুগে যুগে একটি দানবীয় আভা দ্বারা আবদ্ধ ছিল। যাই হোক, এটিকে সাধারণ ছাড়া অন্য কিছু করেছে। গোস্ট ফরেস্ট ছিল কয়েকটি সমাধিস্থলের মধ্যে একটি।
এই স্তরের একটি লাঠি অত্যন্ত বিরল ছিল। সম্রাট যুগের শুরুতে অন্ধকার কাক হোস্ট ফরেস্টে প্রবেশ করেছিল এবং এই লাঠিটি পাওয়ার জন্য অসংখ্য প্রচেষ্টা ব্যয় করেছিল। লাঠিটির আরও একটি সম্পত্তি ছিল যা এটি লিকিয়ের কাছে আকর্ষণীয় করে তুলেছিল। একজন ব্যক্তি যতবার এটি দ্বারা আঘাত করুক না কেন, তারা এর আঘাতে মারা যাবে না। এটি একটি লাঠি ছিল বিশেষভাবে শাস্তি এবং শিক্ষা দেওয়ার জন্য। অমর সম্রাট মিন রেনের মতো তার তত্ত্বাবধানে শক্তিশালী প্রতিভাদের সাথে কাজ করার সময় এটি লিকিয়ের জন্য এটিকে খুব উপযুক্ত করে তুলেছিল। ব্যাং ব্যাং ব্যাং। জুহুই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যাওয়ার পর লিকিয়ে কোনো করুণা দেখায়নি। সে জুহুইয়ের শরীরে আঘাত করতে থাকে। তার শরীর এখন ক্ষত দিয়ে ঢাকা ছিল এবং কেউ বলতে পারে না সে মারা গেছে নাকি বেঁচে আছে। এ দৃশ্য দর্শকদের মনে নাড়া দিয়েছে। সে তার স্বর্গীয় চোখ আবার সক্রিয় করে সর্পেন্ট শাস্তির কাঠির দিকে তাকানোর জন্য, কিন্তু সে এখনও এটি সম্পর্কে বিশেষ কিছু খুঁজে পায়নি। এটি স্বাভাবিক ছিল যে সে সর্পেন্ট শাস্তির লাঠির মতো একটি বস্তুর মধ্য দিয়ে দেখতে পারেনি। প্রাচীনকাল থেকে নিজের চোখে দেখেছেন এমন লোকের সংখ্যা কম ছিল। অশুভ কারণগুলি অতিক্রম করা থেকে তার জ্ঞান না থাকলে তিনিও সর্প শাস্তির লাঠির গোপন এবং জাদুকরী বৈশিষ্ট্যগুলি জানতেন না। যদি কেউ এর বৈশিষ্ট্যগুলি শনাক্ত করতে না পারে তবে এটি তাদের চোখে কাঠের লাঠি হবে। আমি তোমাকে মেরে ফেলব। যদিও তার শরীর ক্ষত বিক্ষত ছিল, তার সিলভার ইগল ফিজিক স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়ে ওঠে। জুহুইয়ের পাঁজরের নিচে দুটি ধারালো নখর বেরিয়ে এসে লিকিয়ের হৃদয়ের দিকে চলে গেল। জুহুই সিলভার ইগল ফিজিক ছিল কারণ তার বাবা একজন সিলভার ইগল ছিলেন, যা একটি সফল চাষাবাদ থেকে একজন মানুষে রূপান্তরিত হয়েছিল। হঠাৎ করে তার শত্রুদের অবাক করার প্রয়োজন হলে তার শরীরের ভিতরে নখর জোড়া সবসময় লুকিয়ে থাকত। ফানহো কাঠের লাঠিটি সহজেই রূপালী ইগলের নখরকে থামিয়ে দেয়, জোর করে আবার জুহুইয়ের শরীরে ঢুকিয়ে দেয়। লিকে শীতলভাবে ঘোষণা করলেন, আপনি নিজের মৃত্যু খুঁজছেন। হুস হুস। দুটি ব্লেড অবিলম্বে জুহুইয়ের কাঁধে ছিদ্র করে এবং তাকে মাটিতে চিমটি মেরে ফেলে, তার শরীরকে অচল করে দেয়। আপনি কি মনে করেন যে আমাকে হত্যা করা এত সহজ? আজ আমি বিনা দয়ায় তোমাকে আঘাত করব। লিকিয়ে কাঠের লাঠি দিয়ে জুহুইকে আঘাত করতে থাকে। সবেমাত্র ঘটে যাওয়া ঘটনার দ্বারা তিনি প্রতারিত বোধ করেন। এই মুহূর্তে অভিভাবক হুয়া আর নজর রাখতে পারে না। তিনি যুদ্ধের মঞ্চে ঝাঁপিয়ে পড়লেন এবং চিৎকার করলেন, এটাই যথেষ্ট। লিকি তার দিকে তাকিয়ে বললেন, এখন কি, যদি শিশুটি জিততে না পারে, তবে বৃদ্ধ যোগ দিতে চান? তরুণ এত বিভ্রান্ত হবেন না। তার চোখে রাগ এবং ঘৃণা ছিল কারণ সে গম্ভীরভাবে বলেছিল, ওকে যেতে দাও, নইলে আমি আজ তোমাকে ব্যক্তিগতভাবে হত্যা করব। আমি তাকে বাঁচাতে যাচ্ছিলাম, কিন্তু শেষ করার পরে লিকে জুহুইয়ের শরীর জুড়ে দুটি ব্লেড কেটে তাকে একাধিক টুকরো করে ফেলেছিল। মেঝেতে আঘাত করা ব্লেডগুলি রক্ত এবং স্ফুলিঙ্গের বৃষ্টি তৈরি করেছিল। হুইয়ের, হে ছোট্ট জারজ, তোমার মৃত্যু মেনে নিও। রক্ষক হুয়া সমস্ত সংযম হারিয়ে ফেলে এবং তার রক্তের শক্তি আকাশকে ছিঁড়ে ফেলে। একটি জাদুকরী তলোয়ার 20,000 মিটার উঁচু লিকের দিকে উড়ে গেল। অভিভাবক সময়মতো প্রতিক্রিয়া জানাতে পারেননি, তার মন আতঙ্কে ভরা ছিল। ব্যাং। আকাশ ভেদকারী তরবারিটি আবির্ভূত হওয়ার সাথে সাথে স্বর্গ থেকে একটি বিশাল পা হঠাৎ একটি অপ্রতিরোধ্য শক্তিতে ধাক্কা খেয়ে নিচে নেমে গেল। এই আঘাত কেউ থামাতে পারেনি, একজন নামধারী নায়ক নয়, রাজকীয় নোবেল নয়, এমনকি একজন আলোকিত সত্তা বা স্বর্গীয় রাজাও পারবেন না। এই পায়ের শক্তির সামনে সমস্ত জীবই ছিল পিঁপড়া, নাও। অভিভাবক হুয়া কেবল একটি করুণ চিৎকার করতে পেরেছিলেন। তার শরীর দৈত্য পায়ের নিচে মাংসপেস্ট হয়ে গেল, সে আর মৃত হতে পারে না। সবাই হতবাক কারণ পা লিকিয়ে ছিল না। এটি এই যুদ্ধের মঞ্চের চার কোণায় অবস্থিত চারটি বিশাল মূর্তির একটি থেকে। এটা অবিশ্বাস্য ছিল যে অভিভাবক হওয়ার মতো একজন রয়্যাল নোবেল এক স্টম্পে নিহত হয়েছিল। তুমি পারবে না। সবকিছু খুব দ্রুত হয়ে গেল। গ্র্যান্ড প্রোটেক্টর তিনি তার রক্তশক্তি প্রজ্বলিত করেছিলেন এবং অভিভাবক হওয়াকে বাঁচানোর জন্য এটিকে পায়ের দিকে ছুড়ে দিয়েছিলেন। যাই হোক, যে পা থেমে গিয়েছিল তার কোন ক্ষতি হয়নি এবং তার পরিবর্তে আরেকটি স্টম্প করেছে। ব্যাং। তিনি সরাসরি মূল পর্বতে ভেঙে পড়েছিলেন, তার রক্ত প্রবাহ বন্ধ হবে না। আপনি সাহস করবেন না। একটি বজ্রধ্বনি আকাশে গর্জন করে। এটা যেন স্বর্গ ও পৃথিবীর সমস্ত রহস্যময় সত্যকে ধারণ করেছে। স্বর্গীয় আভা আকাশকে আলোকিত করেছে,
হঠাৎ দূর থেকে একজন মানুষ বাতাসে ভাসতে দেখা গেল। তার মাথার পিছনে ছিল একটি স্বর্গীয় অন্ধ আভা যা পৃথিবীতে পুড়িয়ে ফেলতে পারে। 9টি সেন্ট ডেমন গেটের শিষ্যরা বিস্মিত হয়ে চিৎকার করে বলেছিল, প্রথম প্রবীণ। প্রথম প্রবীণ তার হাতের তালু তুলে নিয়ে অবিলম্বে মূর্তির দিকে উল্টে দিলেন। এই পাম কৌশল যা অতুলনীয় বহন করে মূর্তির দিকে উড়ে যেতে পারে। ব্যাং! আরেকটি বধির শব্দ বাতাসে বিস্ফোরিত হয়। এবার মূর্তিটি হাতের তালুর আঘাত মেটাতে ব্যবহার করেছে। এটি কৌশলকে ধ্বংস করেছে। প্রথম প্রবীণের রক্ত আকাশের রঙে রাঙিয়েছিল। এমনকি তার মতো শক্তিশালী কেউ মূর্তি থেকে একটি আঘাতও সামলাতে পারেনি। সবাই শব্দের জন্য ক্ষতিগ্রস্ত ছিল। যুদ্ধের মঞ্চে থাকা মূর্তিগুলো হঠাৎ করে একটা নড়াচড়া করে, অভিভাবক হওয়াকে হত্যা করে, ইউহেকে লাথি মেরে ফেলে এবং প্রথম অগ্রজকে পরাজিত করতে একটি ঘুষি ব্যবহার করে। পরে মূর্তিটি এমনভাবে রয়ে গেল যেন কিছুই ঘটেনি। লিকে অঙ্গনের মাঝখানে আকস্মিকভাবে তার মুখ খুললেন, যেমন আমি বলেছি, 9 সেন্ট ডেমন গেট যদি নিয়ম না মেনে চলে, তবে আপনার সম্প্রদায়কে উল্টাতে আমার কোন দ্বিধা নেই। হুমমফ! প্রথম প্রবীণ আহত হলেও তার রক্তের শক্তি ছিল যা এখনও শক্তিশালী ছিল। তিনি অবিলম্বে আকাশে উড়ে গেলেন, মূর্তিগুলির বিরুদ্ধে তার সমস্ত শক্তি ব্যবহার করতে চেয়েছিলেন। তিনি ভিতরে ভয় পেয়েছিলেন কারণ তিনি জানতেন না কেন তাদের নিজস্ব মূর্তি সম্প্রদায়ের বিরুদ্ধে বিদ্রোহ করবে। বুড়ো, আর কোনো নড়াচড়া করবেন না। এই 4টি মূর্তি হল 9 সেন্ট ডেমন গেটের স্বর্গীয় অভিভাবক। 9 সেন্ট ডেমন গেটের গভীরতম অংশ থেকে আভিজাত্যে ভরা একটি কমান্ডিং কণ্ঠ বেজে উঠল। সেট মাস্টার! এই কণ্ঠস্বর শুনে 9 সেন্ট ডেমন গেটের সবাই জানত যে এটি কার। এই সম্প্রদায়ের মাস্টার ছিলেন ডেমন কিং লুন রি, গ্র্যান্ড মিডল টেরিটরি পুরো প্রজন্মের প্রতিভাদের নেতা। প্রথম প্রবীণ সঙ্গে সঙ্গে থামলেন, নানা প্রশ্ন ভাবতে ভাবতে 4টি মূর্তির দিকে তাকিয়ে রইলেন। সাহাবীরাও সবাই অবাক হয়ে গেল। তারা স্বর্গীয় অভিভাবকদের সম্বন্ধে কাউকে কথা বলতে শোনেনি। স্বর্গীয় অভিভাবকদের ছেড়ে দিন যা তাদের নিজস্ব সম্প্রদায়ের ক্ষতি করতে পারে। প্রবীণ অভিভাবক ইউহে দয়া করে ইয়াং মাস্টার লিকে আকাশের চেম্বারের কথা বলার জন্য আমন্ত্রণ জানান। আমন্ত্রণটি শোনার পরে লিকি হেসে উত্তর দিয়েছিলেন, অবশেষে এমন কেউ যে তাদের চোখ দিয়ে দেখতে পারে। একটু কথা বললে ক্ষতি হবে না। গ্র্যান্ড প্রোটেক্টর ইউ তিনি দ্রুত লিকিয়ের কাছে আসেন এবং সম্মানের সাথে তাকে আকাশের চেম্বারের দিকে ইঙ্গিত করেন। সে যতই লিকিয়ের দিকে তাকালো, ততই সে ভয় পেল। এই 13 বছর বয়সী খুব ভয়ঙ্কর ছিল। তারা চিহ্ন স্কাই চেম্বারটি 9 সেন্ট ডেমন গেটের একটি গুরুত্বপূর্ণ অবস্থান ছিল। সমস্ত প্রধান সিদ্ধান্ত সেখানে আলোচনা করা হয়েছিল এবং নেওয়া হয়েছিল এবং শুধুমাত্র প্রাচীনদেরই প্রবেশ করার যোগ্যতা ছিল। অবশ্য প্রোটেক্টর মো এবং নান হুয়ারেন ঢুকতে পারেননি, যেহেতু স্কাই চেম্বারটি সম্প্রদায়ের গভীরতম অংশে অবস্থিত ছিল এবং লি কিউআই উঠতে পারতেন না, তাই ইউয়ের মতো একজন গ্র্যান্ড রয়্যাল নোবেল তাকে তার পিঠের উপর দিয়ে উড়ে যেতে নিচু হতে হয়েছিল। এই মুহূর্তে প্রবীণরা সবাই চেম্বারের উপস্থিত ছিলেন। তাদের সমস্ত শরীর থেকে স্বর্গীয় আরাস এসেছিল এবং তাদের জীবন চাকাগুলি উপরে এবং নিচে লাফিয়েছিল। আইনের রহস্যময় নিদর্শন যা একটি নতুন বিশ্বের সৃষ্টির অনুরূপ তাদের দেহ অতিক্রম করে। তারা সকলেই আলোকিত সত্তার পর্যায়ে পৌঁছেছিল এবং তারা অবশ্যই রাজকীয় নোবেল ছিল না। একজন রাজকীয় নোবেল পুরো ক্লিনজিং ধূপ প্রাচীন সম্প্রদায়কে ধ্বংস করতে পারে, তাই কেউ কল্পনা করতে পারে যে একজন আলোকিত সত্তা কতটা শক্তিশালী ছিল। 9 সেন্ট ডেমন গেটের লুকানো শক্তি সত্যিই স্তম্ভিত ছিল যখন দেখা হয়েছিল। এতে অবাক হওয়ার কিছু নেই যে তারা ওল্ড অক্স কান্ট্রির শাসক ছিল। এত কিছুর পরেও লিকি একটুও বিস্মিত হলেন না এবং আকাশের চেম্বারের সুন্দরভাবে বসলেন। প্রাচীনকাল থেকে কেউ কখনো আমাদের স্বর্গীয় অভিভাবকদের সাথে যোগাযোগ করেনি। দৈত্য রাজার কণ্ঠস্বর উপস্থিত হল, কিন্তু কেউ তাকে দেখতে পেল না। লিকি মাথা নেড়ে বললেন, আমি এমন লোকদের সাথে কথা বলতে পছন্দ করি না যারা ঘোমটার আড়ালে তাদের মুখ লুকিয়ে রাখে। প্রবীণরা তার কথায় খুশি হলেন না। দানব রাজা লুনরি ছিলেন একজন রাক্ষস মানুষ এবং এখানকার সমস্ত প্রবীণরা তাকে গভীরভাবে শ্রদ্ধা ও ভয় করতেন। যাই হোক, এই লিকি রাজার প্রতি তার কথায় মোটেও মন দিচ্ছিল না। দানব রাজা লুনরি ধৈর্য ধরে ব্যাখ্যা করেছিলেন, এটা নয় যে আমি ইয়াং মাস্টার লিকে দেখতে চাই না। দুর্ভাগ্যক্রমে আমি এখনো বন্ধু চাষের মাঝখানে, তাই আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে দেখা করতে পারি না।
লিকে মাথা নেড়ে হেসে বলল, ঠিক আছে, আমি তোমার জন্য এটা কঠিন করব না। অন্তত আমি খুব যুক্তিবাদী মানুষ। লুনরি বিনয়ের সাথে জিজ্ঞাসা করলেন, আমি শুনতে চাই আপনি কিভাবে আমাদের স্বর্গীয় অভিভাবকদের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছেন। বড়রাও সবাই অবাক হয়ে গেল। তারা কখনোই জানত না যে তাদের সম্প্রদায়ের স্বর্গীয় অভিভাবক রয়েছে। এই মুহূর্তে লুনরি ব্যাখ্যা করতে শুরু করেছিলেন, 9টি সেন্ট ডেমন গেটে 4টি স্বর্গীয় অভিভাবক রয়েছে, যা যুদ্ধের পর্যায়ে 4টি মূর্তি। আমাদের সম্প্রদায়কে রক্ষা করার জন্য পিতৃপুরুষের দ্বারা তাদের আমন্ত্রণ জানানো হয়েছিল। শুধু তাই নয়, তারা আমাদের সম্প্রদায়ের রক্তরেখা, যুদ্ধের মঞ্চের মধ্যে আকাশের শিরা এবং পৃথিবীর শিরাও রক্ষা করে। যাই হোক, তারা আজ পর্যন্ত কোন পদক্ষেপ নেয়নি। ব্যাখ্যা করার সময় তার কণ্ঠস্বর গম্ভীর হয়ে গেল। একবার শেষ হয়ে গেলে সমস্ত পরবীনদের চোখ ছিল লিকিয়ের দিকে। তারা বুঝতে পারেনি কেন চির অচল স্বর্গীয় অভিভাবকরা আজ লিকিয়েকে সাহায্য করেছে। 9টি সেন্ট ডেমন গেটের প্রবীণরা যত বেশি লিকিয়ের দিকে তাকাচ্ছেন, ততই তারা বিরক্ত হয়েছেন। কেন এটা ছিল যে একজন নশ্বর দেহ, নশ্বর জীবন চাকা এবং লিকিয়ের মতো নশ্বর ভাগ্য প্রাসাদ তাদের স্বর্গীয় অভিভাবকদের সাথে যোগাযোগ করতে সক্ষম। দেবতারা এত অন্যায় ছিলেন। যদি তিনি 9 সেন্ট ডেমন গেটের শিষ্য হন তবে এটি বর্ডারলাইন গ্রহণযোগ্য হবে। তবে তিনি ভিন্ন সম্প্রদায়ের ছিলেন। কেন তাদের স্বর্গীয় অভিভাবকরা একজন বহিরাগতকে রক্ষা করবে এবং তাদের নিজস্ব সম্প্রদায়ের ক্ষতি করবে? দানব রাজা লুনরি দীর্ঘ বিরতির পরে আবার কথা বলতে শুরু করলেন। এটি বলা হচ্ছে, আপনি কি দয়া করে আমাদের বলবেন যে আপনি স্বর্গীয় অভিভাবকদের নিয়ন্ত্রণ করতে ব্যবহার করেছিলেন? লিকে ইতস্তত করে হাসলেন, যোগাযোগ কৌশল? আমার কোন কৌশল নেই। এরা তোমার স্বর্গীয় অভিভাবক, এদের সম্পর্কে তোমার আমার থেকে বেশি জানা উচিত। লিকে স্বাভাবিকভাবেই তাদের এই ঘটনার পেছনের রহস্য বলতে পারেননি। নির্জন যুগে অন্ধকার কাক হিসাবে তিনি অমর দানব গ্রোটো থেকে পালানোর একটি সফল পরিকল্পনা তৈরি করতে রক্ত দিয়েছিলেন। লক্ষ লক্ষ বছর পরে তিনি অবশেষে এই বিশেষ যুক্তিটি বুঝতে পেরেছিলেন। আপনি যদি নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করতে চান তবে আপনাকে অবশ্যই ব্যক্তিগতভাবে শক্তিশালী ক্ষমতার অধিকারী হতে হবে। যদিও তিনি ডার্ক ক্রো হিসাবে যথেষ্ট ক্ষমতার অধিকারী ছিলেন, তবে এটি তার নিজের ক্ষমতা ছিল না। ভাগ্যক্রমে এমন জায়গায় প্রবেশ করার পরে যেখানে অন্য কেউ সাহস করেনি, তিনি অনেক রহস্যময় এবং জাদুকরী গোপনীয়তা খুঁজে পেয়েছিলেন। তারপর থেকে তিনি যদি কখনো তার শরীরে ফিরে আসতে চান তবে তিনি নিজের ব্যক্তিগত চাষের জন্য একটি পরিকল্পনা তৈরি করেছিলেন। 9টি সেন্ট ডেমন গেটের 4টি স্বর্গীয় অভিভাবক অতীতে আত্মসংরক্ষণের জন্য তার গোপন প্রস্তুতিগুলির মধ্যে একটি ছিল। সেই বছর তিনি অসংখ্য প্রচেষ্টার পরে তাদের পূর্বপুরুষের পৃথিবীতে খুঁজে পান। তারা অতীতে অসংখ্য বছর ধরে তাকে রক্ষা করেছিল। 9 সেন্ট ভার্চুয়াস প্যারাগন সবসময় 4টি মূর্তি চেয়েছিল। তিনি অনুসরণ করলেন এবং তাদের জন্য অবিরাম লিকে অনুরোধ করলেন। যেহেতু 9 সেন্ট মিনরেনের ভাগ্য রক্ষাকারী হিসাবে অনেক উল্লেখযোগ্য অবদান রেখেছেন, প্রায়শই নিজের জীবনের ঝুঁকি নিয়ে লিকে তাকে তার বংশধরদের জন্য সেগুলি ধার করতে দেন। সফলভাবে লিকে তাদের মধ্যে থেকে দোষী সাব্যস্ত করার পর 9 সেন্ট অবিলম্বে 9টি সেন্ট ডেমন গেটের স্বর্গ এবং পৃথিবীর শিরা রক্ষার জন্য তাদের স্থাপন করেছিলেন। একই সময়ে তিনি তাদের নিজেদেরকে আরও শক্তিশালী করার জন্য এখানকার প্রাকৃতিক শক্তি ব্যবহার করার অনুমতি দেন। তবে দুজনের মধ্যে সমঝোতা হয়েছিল, 9 সেন্ট ডেমন গেট সাম্প্রদায়িক ধ্বংসের দ্বারপ্রান্তে না থাকলে মূর্তিগুলি কখনোই পদক্ষেপ নেবে না। তারা 9 সেন্ট ডেমন গেটের দাস বা সেবক ছিল না এবং তারা এই সম্প্রদায়ের কোনো বংশধরের ভাগ্য রক্ষাকারী হবে না। যেহেতু 9টি সেন্ট ডেমন গেটের সমর্থন হিসাবে ক্লিনজিং ইনসেন্স এনশিয়েন্ট সেক্টের মতো একটি দৈত্যও ছিল, তাই এটি খুব বেশি বাধা ছাড়াই শক্তিতে বৃদ্ধি পেয়েছিল। পরবর্তীতে ক্লিনজিং খুব প্রাচীন সম্প্রদায়ের পতনের সময় 9টি সেন্ট ডেমন গেট একটি স্বাধীন অস্তিত্বে পরিণত হয়েছিল, তাই এটি একসাথে ক্ষতিগ্রস্ত হয়নি। এই কারণে 9টি সেন্ট ডেমন গেট কখনো এমন বিপর্যয়ের মুখোমুখি হয়নি যেখানে মূর্তিগুলিকে একত্রিত করতে হয়েছিল। মূর্তিগুলো ব্যক্তিগতভাবে লিকিয়ে দ্য ল্যান্ড অফ দ্য ওল্ড ব্লাডস থেকে নিয়েছিলেন, তাই অবশ্যই তিনি জানতেন কিভাবে তাদের সাথে যোগাযোগ করতে হয়। এই কারণেই যখন তিনি তাদের একজনের কাঁধে উঠতে সময় নেন, তখন তিনি তাদের সাথে কথা বলেন। যদি ইয়াং মাস্টার লি এই কৌশলটির সাথে অংশ নিতে ইচ্ছুক হন তবে 9টি সেন্ট ডেমন গেট অবশ্যই আপনার সাথে খারাপ ব্যবহার করবে না। ইয়াং মাস্টার লি যা চান,
শুধু কথাটি বলুন এবং আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আপনাকে সাহায্য করব। দানব রাজা লুন রি হাল ছেড়ে দেননি। তিনি স্বর্গীয় অভিভাবকদের আসল মূল্য জানতেন। অভিভাবকদের নিয়ন্ত্রণ করতে পারলে দলটি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠবে। প্রবীণরা সবাই অধীর আগ্রহে লিকিয়ের উত্তরের জন্য অপেক্ষা করছিলেন। যদি একটি মূর্তি প্রথম অগ্রজকে পরাজিত করতে সক্ষম হয়, তবে চারটির সম্মিলিত শক্তি কি হবে? আপনি জানেন, সত্যিই কোনো কৌশল নেই। আমি কেবল মূর্তিগুলির সাথে কথা বলছিলাম। কেবল বাড়ি এবং জীবনের মতো জিনিসগুলি নিয়ে কথা বলছিলাম। এটাই সব। লিকে একটি নিষ্পাপ শিশুর মতো অভিনয় করে একটি কৌতুকপূর্ণ ভঙ্গিতে উত্তর দিয়েছিল। অবশ্যই, দানব রাজা এবং প্রবীণরা লিকের উত্তরে বিশ্বাস করেননি। তবে তারা অবশ্যই লিকে বাধ্য করতে পারেননি কে তাদের কৌশলটি দিয়েছিল, কারণ তারা রাজার শান্ত চিন্তাভাবনা দেখে তার আচরণ পরিবর্তন করেছিল এবং ঠান্ডাভাবে যোগ করেছিল। তবে আমাকে একটি কথা বলতে হবে, চারটি মূর্তি। দানব রাজা এবং প্রবীণ উভয়ই হতবাক হয়েছিলেন। তাদের স্বর্গীয় অভিভাবকদের সাথে একটি রক্তের অনুষ্ঠান করা একটি দানব রাজা লুন রি অকপটে উত্তর দিয়েছিলেন, চারটি মূর্তি আমাদের স্বর্গীয় অভিভাবক। লিকে তার হাতা দিয়ে একাকী খেলতেন যখন তিনি উত্তর দিয়েছিলেন, তারা এখনও আপনার স্বর্গীয় অভিভাবক হতে পারে। কেবলমাত্র কিছু জিনিসের জন্য আমাকে তাদের ধার করতে হবে। একজন প্রবীণ চিৎকার করে বলতে পারেননি, চারটি মূর্তি আমাদের সম্প্রদায়ের অন্তর্গত। যদি না এটি 9 সেন্ট ডেমন গেটের কেউ না হয়, তাদের ব্যবহার করার অধিকার কারো নেই। কাউকে আপনার স্বর্গীয় অভিভাবকদের ধার দেওয়ার মতো কিছু ছিল না। সেই বছরের প্রতিশ্রুতির কারণে 9 সেন্ট ডেমন গেটের সাথে ডিল করার সময় লিকিয়েকে ধৈর্য ধরতে হয়েছিল। অন্যথায় তিনি মূর্তিগুলি নিয়ে চলে যেতেন এবং হঠাৎ করে প্রবীণ এবং লিকিয়েকে শান্ত করতে বলেছিলেন। যেহেতু ইয়াং মাস্টার লি অভিভাবকদের সাথে যোগাযোগ করতে পারেন, তাই তাদের জেগে ওঠা এবং কাজ করা খারাপ কিছু নয়। বাস্তবে, এখানে সবাই জানত যে এই বিষয়ে 9টি সেন্ট ডেমন গেটটি শক্তিশালী ছিল। তবে চারটি মূর্তির সাথে তুলনা করার সময় এটির কিছুটা অভাব ছিল একটি গঠনে। শক্তি বৃদ্ধি সংযোজন হবে না। যদি এটি শুধুমাত্র একটি মূর্তি হয়, তবে তারা এটিকে পরিচালনা করতে সক্ষম হবে, বিশেষ করে যখন তারা অবস্থিত ছিল 9 সেন্ট ডেমন গেটের স্বর্গ এবং পৃথিবীর শিরাগুলির উপরে। এটি এমন কিছু যা একজন বুদ্ধিমান ব্যক্তি বলেছিল, 9 সেন্ট ডেমন গেট আমি আপনার স্বর্গীয় অভিভাবকদের সাথে অনুষ্ঠান করার পরে, আমি যদি 9 সেন্ট ডেমন গেটকে পদদলিত করতে চাই তবে আপনি এখানে বসার সুযোগ পাবেন না, অগ্রসর হও। এমনকি যদি তোমার পিতৃপুরুষ তার কবর থেকে উঠেন না। প্রবীণরা লিকিয়ের মনোভাবের সাথে খুশি ছিলেন না, কিন্তু তারা কিছু বলতে পারছিলেন না। প্রবীণদের রাগান্বিত মুখ এবং লিকিয়ের অমনোযোগী মনোভাবের মধ্যবর্তী অবস্থানটি বেশ মজার ছিল। যেহেতু এই ঘটনাটি, ইয়াং মাস্টার লি এগিয়ে যান রক্তের আচার। লুন রি লিকিয়ের দাবিতে সম্মত হন, যদিও তিনি জানতেন না কেন লিকিয়ের মতো একজন নশ্বর চারটি মূর্তি নিয়ন্ত্রণ করতে পারে। এটিই ছিল তার একমাত্র বিকল্প। লিকে উত্তর দিয়েছিলেন, যদি আপনার সম্প্রদায় নিয়ম মেনে চলে, তাই হবে। চারটি মূর্তি আপনার স্বর্গীয় অভিভাবক হিসাবে থাকবে। কিছুক্ষণ চিন্তা করার পরে লুন রি আবার বলতে শুরু করলেন, ইয়াং মাস্টার লি, আমাদের 9টি সেন্ট ডেমন গেটও একটি পবিত্র ভূমি রয়েছে যা কেউ খুলতে সক্ষম হয়নি। আপনি এটা দেখতে আগ্রহী, ইউর হাইনেস? এটা হতে পারে না। একজন প্রবীণ রাজাকে থামানোর চেষ্টা করলেন। লুনরি দ্রুত তার আদেশমূলক কণ্ঠস্বরকে বাধা দিলেন। আলোচনার জন্য লিকিয়ের চোখ উজ্জ্বল হয়ে উঠল যখন তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কি সেন্ট ক্যাভার্নের কথা বলছেন যা আপনার পিতৃপুরুষ রেখে গেছেন? সে বছরের একটি ঘটনা হঠাৎ করেই মনে পড়ল। বুড়ো মুরগির মাথা একবার এই গুহার কথা বলেছিল, কিন্তু অমর সম্রাট মিনরেনের স্বর্গের ইচ্ছা তখন অস্থির ছিল। তাই সে গভীর ঘুমে ঢোকে। যদিও সে বুদ্ধিমান বুড়ো মুরগির গল্প শুনেছিল। এটা ঠিক আছে, ইয়াং মাস্টার লি, সেন্ট ক্যাভার্ন খুলতে পারেন। আমরা আপনাকে যথেষ্ট ধন্যবাদ জানাব। লিকে মনে করার চেষ্টা করেছিলেন যে পুরনো মুরগির মাথাটি তাকে অতীতে একবার কি বলেছিল এবং জোর দিয়েছিল, আমি একবার সেন্ট ক্যাভার্নটি খোলার চেষ্টা করতে পারি। যদি আমি সফল, তারপর আমি এটি থেকে একটি আইটেম নিতে চাই। বাকি আপনার সম্প্রদায়ের সাথে থাকতে পারে। এই লিকের কথা শোনার পর লুনরিকে ভাবতে কিছু সময় প্রয়োজন ছিল। একজন প্রবীণ বলেছেন, আপনার মহামান্য, এর জন্য একটি সতর্ক আলোচনা প্রয়োজন। আলোচনার দরকার নেই। দানব রাজা লুনরি আদেশের সাথে জোর দিয়েছিলেন, ইয়ং মাস্টার লি সেন্ট ক্যাভার্ন থেকে যে কোনো কিছু নিতে পারেন, তবে আপনি এটি খুলতে পারেন। লুনরি, আপনি একজন স্মার্ট ব্যক্তি।
আপনি প্রস্তুত হলে আমাকে খুঁজে বের করুন, আমি আমার ছুটি নেব। লিকি ঘুরে ঘুরে আকাশের চেম্বার ছেড়ে চলে গেল। ইউতাকে আবারও অনিচ্ছাকৃতভাবে তাকে তার পিঠে নিয়ে যেতে হয়েছিল। লিকির চলে যাওয়ার পরে একজন প্রবীণ এই কথা বলতে সাহায্য করতে পারেননি, মহারাজ, সেন্ট ক্যাভার্নের বিষয়ে এই সিদ্ধান্তটি কিছুটা তাড়াহুড়ো করে মনে হচ্ছে। অগত্যা নয়, লুনরির কণ্ঠ আবার এলো, আমাদের সূচনার পর থেকে সেন্ট ক্যাভার্ন সবসময়ই বিচ্ছিন্ন ছিল। এখনো পর্যন্ত কেউ সফলভাবে গুহাটি খুলতে পারেনি। এটি আমাদের জন্য একটি ভালো সুযোগ, এবং এটি পিতৃপুরুষের ইচ্ছার সাথে সঙ্গতিপূর্ণ ছিল। একজন প্রবীণ কৌতূহলীভাবে জিজ্ঞাসা করলেন, হে মহামান্য, স্বর্গীয় অভিভাবকদের কি হবে? কেন আমরা আগে তাদের কথা শুনিনি? তারা কি স্বর্গীয় প্রাণী বা দীর্ঘায়ু আত্মা? আমি নিজেই নিশ্চিত নই। দানব রাজা লুনরি বলেছেন, স্বর্গীয় অভিভাবকদের বিষয়ে আমাদের জ্ঞান এবং লেখার যথেষ্ট অভাব রয়েছে। শুধুমাত্র পিতৃপুরুষের প্রাচীন স্ক্রোল তাদের সম্পর্কে কিছু উল্লেখ করেছে। আমরা ধ্বংসের দ্বারপ্রান্তে না থাকলে তারা নিজেরাই সক্রিয় হবে না। শুধুমাত্র ধর্মগুরুদের এই স্ক্রোলটি দেখার অনুমতি দেওয়া হয়েছে। আরেকজন প্রবীণ বলেছিলেন, কিন্তু তারা আজ তাদের শক্তি দেখিয়েছে। লুনরি উত্তর দিয়েছিলেন, আমিও এটি বুঝতে পারছি না। তবে তারা যদি তাকে বেছে নিয়ে থাকে তবে তাদের অবশ্যই এটি করার জন্য তাদের নিজস্ব কারণ থাকতে হবে। এই বাচ্চা, সে খুব ভয়ঙ্কর। প্রথম প্রবীণ তার মুখ খুললেন। ইউহির মতে, তিনি দুবার বিশৃঙ্খল হাট ফরেস্টের মধ্য দিয়ে গেছেন, সহজেই। এটা সত্যিই অকল্পনীয়। এখন স্বর্গীয় অভিভাবকরাও তাকে বেছে নিয়েছে। এই পৃথিবী সত্যিই ন্যায্য নয়। আরেকজন প্রবীণ বিলাপ করেছিলেন, এটি সত্যিই একটি উদ্বেগজনক ঘটনা। যখন থেকে আমরা এসেছি, আমরা সবসময় তরুণ প্রতিভা গড়ে তোলার দিকে মনোনিবেশ করেছি। জুনিয়র লেং শক্তির দিক থেকে আমাদের সবচেয়ে শক্তিশালী, এবং রাজকন্যা কাঁচা যোগ্যতার দিক থেকে 1 নম্বরে। যাই হোক, স্বর্গীয় অভিভাবকরা তাদের বেছে নেননি। তারা একটি নশ্বর দেহ, নশ্বর জীবন চাকা এবং নশ্বর ভাগ্যের প্রাসাদ সহ একটি নশ্বর ছেলেকে বেছে নিয়েছিল। এই পৃথিবীতে অসংখ্য জিনিসের মধ্যে আমরা তাদের সব বুঝতে পারি না। শেষ পর্যন্ত, যদিও লুনরিও প্রতারিত বোধ করেছিলেন, তবে তিনি কেবল স্বীকার করতে পেরেছিলেন। একজন প্রবীণ জিজ্ঞাসা করলেন, আপনি মহামান্য, তিনি যদি সত্যিই সেন্ট ক্যাভার্ন খুলতে পারেন, আমরা কি সত্যিই তাকে যা চাই তা দেব? একজন অনিচ্ছুক প্রবীণ চিৎকার করে বললেন, তা ঠিক, এটা গুজব যে সেন্ট ক্যাভার্নে, সেখানে একটি অমর সম্রাট জীবনের ধন লুকিয়ে থাকার একটি বড় সম্ভাবনা রয়েছে। যদি তিনি আসলে এটি খুলতে পারেন, তবে এটি স্বর্গের ইচ্ছা। লুংরি জবাব দিয়েছিলেন, প্রবীণ জিয়ানের মতে, এই প্রজন্মের মধ্যে আমরা কেউই সেন্ট ক্যাভার্ন খুলতে সক্ষম হব না। লিকি এখানে তার স্বল্প অবস্থানের সময় অনেক অকল্পনীয় কাজ করেছেন, তাই হয়তো তিনি গুহাটি খুলতে পারেন। এক এল্ডার জিয়ান নামটা শোনার পর কেউ মুখ খুলতে সাহস পায়নি। এর কারণ হলো এই সম্প্রদায়ের মধ্যে কারোরই এল্ডার জিয়ানের চেয়ে বেশি ক্ষমতা এবং প্রভাব ছিল না, এমনকি ধর্মগুরুরও। শেষ পর্যন্ত রাজা ঘোষণা করলেন, আদেশ পাঠান, যদি কোন শিষ্য আজ যা ঘটেছে তা প্রকাশ করে তবে তাদের কঠোর শাস্তি দেওয়া হবে। এটি একটি লৌহ আইন। তারা তাদের স্বর্গীয় অভিভাবকদের সম্পর্কে বাইরের লোকেরা খুব বেশি জানতে চায় না। তারা চিহ্ন লিকিয়ে ফিরে আসার পর তার দলটিকে অন্য অতিথি অবস্থানে স্থানান্তরিত করা হয়েছিল। এটি ছিল রাজ্যের পরিদর্শনকারী শাসকদের এবং প্রাচীন রাজ্যের সম্রাটদের জন্য একটি জায়গা, আতিথেয়তা এবং সম্মানের সর্বোচ্চ স্তর। এই ট্রিটমেন্টের ফলে ন্যান হোয়ারেন এবং প্রোটেক্টর মুখ খুব বেশি ভালোবাসা পাওয়ার ভয় বোধ করে। তারা বুঝতে পেরেছিল যে লিকিয়ের কারণেই তারা এত উষ্ণ অভ্যর্থনা পেতে পেরেছিল। লিকিয়েকে জিজ্ঞাসা করার জন্য তাদের অনেক প্রশ্ন ছিল, কিন্তু কোথা থেকে শুরু করতে হবে তা তারা জানত না। তারা তার রহস্যময় ক্ষমতা দেখে ভীত ছিল এবং তার দিকে তাকিয়ে থাকত যেন সে একজন প্রাচীন দানব, যা আগে কখনো দেখা যায়নি। নান হুয়ারেন একটা জিনিস বের করেছিলেন যে, যেদিন লিকিয়ে মূর্তির কাঁধে উঠেছিলেন, সেটা আজকের জন্য প্রস্তুতির মধ্যে ছিল। যা বলতে চাও বলো। গুরু এবং শিষ্য কম্বোকে এত অস্বস্তিকর এবং বিভ্রান্ত হতে দেখে লিকিয়ে তার চেয়ারে বসে খুব মজা পেয়েছিলেন। অভিভাবক মো তার মুখ খুললেন যেন তার কিছু বলার ছিল, কিন্তু কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছিলেন না। তিনি প্রথমে একজন শান্ত ব্যক্তি ছিলেন, তাই তিনি হাল ছেড়ে দিয়ে বসেছিলেন। অভিভাবক মোয়ের বিপরীতে ন্যান হোয়ারেন শুধু কথা বলার সুযোগের অপেক্ষায় ছিলেন।
সে তার সাহস জোগাড় করে তোতলালো, ওটা, সেই জিনিসটা কি সফল হয়েছে? কি জিনিস? বিভ্রান্ত হওয়ার পালা ছিল লিকিয়ের, তার কোন ধারণা ছিল না যে ন্যান হোয়ারেন কি বোঝাচ্ছে। আপনি আপনি জানেন, বিবাহের বিষয়ে, রাজকুমারী লিকে বিয়ে করা। ওহ, আপনি লি শুয়ানিয়ানের কথা বলছেন? লিকিয়ে হাসলেন, মাথা নাড়লেন এবং বললেন, আমি এই বিষয়ে খোঁজ নিইনি যেহেতু আমি এটাকে পাত্তা দিই না। নারী সংক্রান্ত বিষয় নিয়ে চিন্তা করলে আমি শীর্ষে পৌঁছাতে পারবো না। লিকি আবারও তার বড় মুখ খুললেন, নান হোয়ারেনকে কথার জন্য হারিয়ে ফেললেন। মনে রাখবেন, লি শুয়ানিয়ান ছিলেন 9 সেন্ট ডেমন গেটের প্রধান বংশধর। তিনি শুধু সুন্দরীই ছিলেন না, তার একটি কিং ফিজিক, কিং লাইফ হুইল এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেন্ট স্তরের একটি ভাগ্য প্রাসাদও ছিল। গ্র্যান্ড মিডল টেরিটরি, অসংখ্য তরুণ প্রতিভা ছিল যারা লি শুয়ানিয়ানকে প্রস্তাব দিতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত নান হোয়ারেন বুঝতে পেরেছিলেন যে লিকিয়ের কথায় তার প্রশ্ন করা উচিত নয়। তার চোখ বদলে সাপের শাস্তির লাঠির দিকে গেল। এই নিয়মিত কাঠের লাঠিটি একজন স্বর্গের ম্যান্ডেট বিশেষজ্ঞকে মাটিতে পিটিয়েছিল, নান হোয়ারেনের মনে গভীর ছাপ রেখেছিল। এখানে, আপনি যদি এটি দেখতে চান, এগিয়ে যান। লিকিয়ে অদ্ভুত দৃষ্টিতে লক্ষ্য করলেন এবং উদারভাবে লাঠিটি তার দিকে ছুড়লেন। নান হোয়ারেন এটিকে ধরেছিলেন, সাবধানে এটিকে তার হাতে ধরেছিলেন এবং পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেছিলেন। এমনকি অভিভাবক মুও নিজেকে আর ধরে রাখতে পারেনি এবং মজাতে যোগ দিয়েছে। দুজনে মিলে বিশ্লেষণ করলেন, যাই হোক, তারা যাই করুক না কেন, তারা একমাত্র উপসংহারে পৌঁছাতে পারে যে এটি শুধুমাত্র একটি নিয়মিত লাঠি। নান হোয়ারেন জিজ্ঞাসা করলেন, এটা সত্যিই গ্র্যান্ড চেম্বারের কাঠের লাঠি, তাই না? সঠিক। লিকে মাথা নাড়ল। নান হোয়ারেন গিলে ফেললেন এবং সাহসের সাথে লিকিয়েকে জিজ্ঞাসা করলেন, সিনিয়র, আমি কি এর সাথে খেলতে পারি? আপনার বোকার স্বভাবের দিকে তাকান, আপনি যা করতে চান তা করুন। লিকিয়ে হেসে উঠল। নান হোয়ারেন তৎক্ষণাৎ লাঠিটা আকাশের দিকে তুলে চারদিকে দুলতে লাগল। যাই হোক, এটি লিকিয়ের হাতে একই শক্তি এবং অনুগ্রহ বহন করেনি। সিনিয়র, আমাদের তলোয়ার খেলার মধ্যে এত পার্থক্য কেন? নান হোয়ারেন বুঝতে পারেননি কিভাবে লিকিয়ে ব্যবহার করার সময় এই নিয়মিত লাঠিটি এত জাদুকর ছিল। লিকিয়ে তার দিকে তাকালেন এবং আন্তরিকভাবে উত্তর দেন, সত্যিই বিশ্বাস করুন এবং এটি ঘটবে। তিনি সেখানে থামলেন। তিনি সহজে অন্য লোকেদের কাছে সর্বশাস্তির কৌশলগুলির পিছনের রহস্যময় সত্যগুলি ব্যাখ্যা করতে পারেননি। একজন অমর সম্রাট হওয়ার জন্য প্রকৃত স্বর্গের ইচ্ছার প্রয়োজন হয় না, তবে ভাগ্য সম্পর্কে আরও একটি মন্তব্য।